সুধী দর্শক মণ্ডলী, আজকের আলোচনা পর্বে আমাদের বিষয় হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আনট্যাপড পটেনশিয়াল ফর বাংলাদেশ। লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল খাতের বিশ্ব বাজার হচ্ছে $7 ট্রিলিয়ন, আর আমাদের দেশে মানে বাংলাদেশে চাহিদাই হচ্ছে 26,000 কোটি টাকা। কিন্তু বর্তমানে এই পর্যায়ে উৎপাদন হচ্ছে মাত্র 9,000 কোটি টাকা। এই লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল নিয়ে আলোচনা করতে আমার সাথে উপস্থিত হয়েছে Dr. Mohammad Tohiduজ্জামান, Research Officer, Technical Leader at National Research Council of Canada. তোহিদ, তোকে এখানে স্বাগতম। ধন্যবাদ রিয়া স্যার। আজকের আলোচনা পর্বে আমরা একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং, যেটা সম্বন্ধে আমি আসলে আমারও ওইভাবে ধারণা ছিল না। জিনিসটা আসলে কি? বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং আমরা মনে করি যে ইঞ্জিনিয়ারিং একটা অন্য জিনিস, কিন্তু এটা যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা জিনিসগুলো যে ব্যবহার করতেছি সবসময়, মানে এই টার্মিনোলজি তো আমরা ইউজ করি না কখনো। তাহলে আমাকে বা আমাদেরকে যদি বলিস এইভাবে যে লাইট ইঞ্জিনিয়ারিংটা আসলে কি, আর এই লাইট ইঞ্জিনিয়ারিংটা বাংলাদেশের অবস্থানটা তো এই মুহূর্তে কোথায়, এবং এই লাইট ইঞ্জিনিয়ারিংটা কি অবস্থায় আছে বাংলাদেশের অনুপাতে? ধন্যবাদ রিয়া স্যার। কোয়েশ্চেনটার অনেকখানি তুই শুরুতে যে ভূমিকাটা ছিল ওখানে অনেকখানি কভার হয়েছে। আমি জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করি। হ্যাঁ, তো লাইট ইঞ্জিনিয়ারিংটার শব্দার্থ হচ্ছে হালকা প্রকৌশল, তুই যেটা বললি। হ্যাঁ, সোজা কথায় মাঝারি এবং ছোট আকারের মেশিনারিজ এর স্পেয়ার পার্ট এবং মেশিনারিজ বানানো। এটার উদাহরণ কি হতে পারে, যে কি ধরনের মেশিনারিজ আমরা বানাইতে পারি এবং কি ধরনের স্পেয়ার পার্টস আমরা সাপোর্ট দিতে পারি এই সেক্টরটার মাধ্যমে। উদাহরণ হচ্ছে কৃষি, এগ্রিকালচারাল মেশিনারি এবং স্পেয়ার পার্ট। এটা একটা বিগ একটা ইন্ডাস্ট্রি, এবং উদাহরণ হিসেবে দেওয়া যায় যে ধান মাড়াই করার যন্ত্র, বীজ বোনার যন্ত্র, ধান কাটার যন্ত্র আমাদের লোকালি এগুলো তৈরি হচ্ছে। এগুলো সাপোর্ট দেওয়ার জন্য যে সেক্টরটা, এটা লাইট ইঞ্জিনিয়ারিং। পরিবহন ব্যবস্থায় সাপোর্ট দেওয়া যায়। পরিবহন 3 ধরনের: জল, স্থল, আকাশ। জলে হচ্ছে তোর মনে কর ইঞ্জিন চালিত নৌকা, লঞ্চ, ফেরি, এগুলার যে যন্ত্রাংশ, এবং কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলা ইটসেলফ বানানোর যেই সেক্টরটা, এটা 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 লাইট ইঞ্জিনিয়ারিং কভার করতে পারে। অবশ্যই ল্যান্ড, এটা খুবই বিরাট একটা ব্যাপার, যেটা হচ্ছে যে অটোমোটিভ স্পেয়ার পার্টস। হ্যাঁ, অটোমোটিভ স্পেয়ার পার্টস এর ভিতরে কি আসে? অটোমোটিভ হচ্ছে তোর বাস, ট্রাক, প্রাইভেট কার, এগুলো সবই অটোমোটিভ। এটার যে স্পেয়ার পার্টস গুলো আছে, এবং বাইক, মোটর বাইক, বাইসাইকেল, হোন্ডা যেটাকে বলি আর কি আমরা আসলে, এটার যে স্পেয়ার পার্টস গুলো আছে, এইগুলা হচ্ছে তোর এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের কাজ। আকাশটাতে আমি যাব না। এটা হচ্ছে এরোপ্লেনের পার্ট বানানো। আমরা যেদিন ওইটা বানাতে পারবো সেদিন আসলে আমরা এই সেক্টরে এক্সিলেন্ট আর কি। উই আর ডুইং সামথিং এলস, আমরা অন্য পর্যায়ে চলে গেছি জিনিসটা। হ্যাঁ, আমি ওইখানে যাব না এখন। সাপোর্ট ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের যে এক্সিস্টিং যে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, যেমন তোর মনে কর পাট, কাগজ, হ্যাঁ, তারপরে তোর পেপার মিল, যেটা বললাম কাগজ, তারপরে তোর চা বাগান, ফুড প্রসেসিং, তারপরে কনস্ট্রাকশন মেশিনারিজ, মোল্ড এন্ড ডাই, প্লাস্টিকের জিনিস বানানোর জন্য যে আমার যে ছাঁচটা লাগবে, সেই ছাঁচটা মেটালের তৈরি হয়, সেটা বানানোর কাজ করা যেতে পারে এখানে। ট্রান্সমিশন সিস্টেম, ইলেকট্রিসিটি, গ্যাস, রোডস এন্ড হাইওয়েজ মেশিনারিজ কমিউনিকেশনের জন্য, ফার্মাসিউটিক্যাল মেশিনারিজ। সো দেখা যাচ্ছে যে আসলে এটা এমন কোন ইঞ্জিনিয়ারিং সেক্টর নাই, ইভেন ইলেকট্রনিক্স কনজিউমেবলস, যেমন আমাদের ফোন বা কম্পিউটার, হ্যাঁ, এগুলা বানানোর জন্য যে ছাঁচগুলা বা এটার যে বডিটা, এগুলাও আসলে তো লাইট ইঞ্জিনিয়ারিং এরই পার্ট। হ্যাঁ, তো আমরা আসলে দেখি না জিনিসগুলো, আমরা গ্র্যান্টেড নিয়ে নেই, কিন্তু এটা আসলে সবখানে, এবং এর জন্য এটাকে বলা হয় অনেক সময় মাদার অফ অল সেক্টরস ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো তোর সেকেন্ড পার্টটা ছিল যে এই সেক্টরে বাংলাদেশের অবস্থান কোথায়। তো এটা খুব ভালো একটা রিপোর্ট আছে আমার কাছে, যুগান্তরের, 22 ডিসেম্বর 2019। এখানে এখানে ওরা ওরা কিছু মজার ইনফরমেশন দিয়েছে, যেমন তোর জিডিপিতে
এই খাতে আমাদের অবদান হচ্ছে 2 থেকে 2.25% বাংলাদেশে জিডিপিতে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের মতে এই মুহূর্তে এখানে 6 লক্ষ লোক জড়িত এবং 40 থেকে 50,000 প্রতিষ্ঠান, ক্ষুদ্র, মাঝারি, ছোট এন্টারপ্রাইজ এখানে কন্ট্রিবিউট করছে। তুই যেটা বললি, এটার বাংলাদেশে এই সেক্টরের পণ্যের চাহিদা হচ্ছে $3.12 বিলিয়ন, যেটা হচ্ছে 26,000 কোটি টাকা, যেটার 9,000 কোটি টাকা আমরা লোকালি সাপ্লাই দিচ্ছি এই মুহূর্তে যেই এক্সিস্টিং আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা থেকে। গুড থিং ইজ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, হ্যাঁ। বাকি 17,000 কোটি টাকা আমরা ইম্পোর্ট করি, হ্যাঁ। এখন এই 9,000 কোটি টাকার পণ্যটা তাহলে বাংলাদেশের কোত্থেকে আসতেছে? এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের এটা 2008 সালে মোটামুটি পুরো বাংলাদেশকে 6টা ভাগে ভাগ করছে। একটা ভাগ হচ্ছে রংপুর নর্থ সাইড, ওখানে তোর অটোমোটিভ রেলওয়ে স্পেয়ার পার্টস গুলো বেশি হয়, কনসেন্ট্রেশনটা একটু বেশি এখানে। বগুড়াতে একটা খুব ভালো ফাউন্ড্রি জোন তৈরি হয়েছে বর্ডারের জন্য, ইন্ডিয়ার বর্ডারের খুব কাছে। ওইখানে ফাউন্ড্রিটা খুব ইমপ্রুভ করছে এবং এর এগ্রিকালচার সেক্টর একটা ভালো সাপোর্ট দিয়ে। তারপরে সিলেট অঞ্চলে হচ্ছে মিল ফ্যাক্টরির পার্টস বানানো হয়। ঢাকা গাজীপুর এলাকায় হচ্ছে তোর বাইসাইকেল, ইভেন বাইসাইকেল আমরা এক্সপোর্টও করি। কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, অটোমোটিভ স্পেয়ার পার্টস এগুলা। বরিশাল অঞ্চলে হচ্ছে মিল ফ্যাক্টরি এবং চট্টগ্রাম অঞ্চলে হচ্ছে তোর শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমাদের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে এই 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 সেক্টরের জন্য কাঁচামালের একটা বিরাট অংশ আসে এবং অটোমোটিভ স্পেয়ার পার্টস বানানো হয়। তো মোটামুটি ছড়ানো ছিটানো, খুব বেশি এখানে ক্লাস্টার করার উপায় নাই, কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই এটার একটা উপস্থিতি আছে। আরো কিছু জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি বাংলাদেশ সরকার এই শিল্পটিকে অন্যতম রপ্তানিযোগ্য শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি এই সেক্টরটাকে রিকগনাইজ করে, কিন্তু তারা এই সেক্টরটাকে বলছে বিশেষ উন্নয়নমূলক খাত। এবং এই গ্যাজেটের 3.5 সেকশনে, গ্যাজেটের একটা কপি আমার কাছে আছে, এই বিশেষ উন্নয়নমূলক খাত কি তার একটা ডেফিনেশন আছে। আমি এই ডেফিনেশনটা দিয়ে এই প্রশ্নটার উত্তর শেষ করব, ঠিক আছে? ডেফিনেশনটা হচ্ছে বিশেষ উন্নয়নমূলক খাত হচ্ছে যে সকল পণ্যের রপ্তানি সম্ভাবনা রয়েছে অথচ পণ্যগুলোর উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, সরবরাহ, সাপ্লাই চেইন এবং রপ্তানি, এক্সপোর্ট ভিত্তি সুসংহত নয়, সে সকল পণ্যের রপ্তানি ভিত্তি সুদৃঢ়করণের লক্ষ্যে বিশেষ উন্নয়নমূলক খাতের অন্তর্ভুক্ত। এই হচ্ছে এই খাতটা। এর ভিতরে 14টা খাত আছে। এর ভিতরে 4 নাম্বারটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উইদিন ব্র্যাকেটস অটো পার্টস ও বাইসাইকেল সহ, ঠিক আছে? তার মানে অটো পার্টস এবং বাইসাইকেল ও থাকবে অন টপ অফ এভরিথিং এলস। হাইলাইট করা হয়েছে অটো পার্ট এবং বাইসাইকেলকে, কারণ এটা ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা মোটামুটি। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আমরা এক্সপোর্ট করি কত। আমরা 2015-16 সালে ইপিবির রিপোর্ট অনুযায়ী, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী $510 মিলিয়ন এক্সপোর্ট করছে। এগুলো হচ্ছে মোটামুটি আমার স্টাডি করার পরে এই নাম্বারগুলো আমি পাইছি অনলাইনে থেকে বেসিক্যালি, এবং কিছু হচ্ছে গেজেট থেকে সরাসরি। তো আমি আশা করি একটা উত্তরটা ঠিক আছে বা স্যাটিসফ্যাক্টরি হয়েছে। কোনো কোশ্চেন থাকলে আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি তোর কাছে। তাহলে যে Next আমরা question আছে। কেন আমরা লাইট ইঞ্জিনিয়ারিং কে আনট্যাপড অপরচুনিটি বলতেছি? আচ্ছা, এটা তাহলে চলে যাচ্ছে আমাদের ইয়েতে, যে আমাদের টপিকটাতে চলে যাচ্ছি আর কি আমরা, যে আমাদের একটা একটুকে অ্যাড করি যে এবারে কিন্তু বাজেটে যে দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে কৃষি খাত। সেই কৃষি খাতে যে বড় অংশ বাজেটের কৃষি খামার যন্ত্রীকরণ পিছনে 3,198 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ব্যাপারে তুই একটা মন্তব্য কি তোর? এটা কি দ্যাট মিন্স কি গভর্নমেন্ট রিকগনাইজ করতেছে? অবশ্যই অবশ্যই যান্ত্রিকীকরণ মানেই হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং কে মানে লাইট ইঞ্জিনিয়ারিং শুড সাপোর্ট দ্যাট সেক্টর।
মানে দ্যাট ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। আচ্ছা এবং এবার এটা কোভিড এর কারণে আমি সম্ভবত রিপোর্টটা একটু দেখছি জিনিসটা, এটা কোভিড এর কারণে এবার খুব সমস্যা হয়েছে ইয়েতে বাস- হারভেস্টিং এ। এর জন্য খুব সম্ভবত গভর্নমেন্ট এইরকম একটা পলিসি নিচ্ছে যে আমরা মেকানাইজেশনে যেতে পারি কিনা। যদিও আমরা কৃষি নির্ভর, কিন্তু আমাদের কৃষিটা সনাতন কৃষি, হ্যাঁ। তো আমাদের কিন্তু অনেক কাজ হচ্ছে এই লাইনে। বাংলাদেশেরই অনেক প্রোডাক্ট আছে, কিন্তু অনেক প্রোডাক্ট আবার বিদেশ থেকে আসে, হ্যাঁ। এবং বিদেশ থেকে যে প্রোডাক্ট গুলো আসে ওইগুলোর সমস্যা হচ্ছে যে তোর দেওয়া যায় না, আফটার সেল সার্ভিস পার্ট নষ্ট হয়ে যায়, তারপর সারা বছর ইউজ হয় না, হ্যাঁ। কৃষকরা এমনিতেই অবস্থা খারাপ, ওগুলো কিনতে পারে না। তাহলে এটা একটা 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 অপরচুনিটি অবশ্যই। এটা আরেকটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট টপিকই আসলে আলোচনা। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রশ্নে চলে আসি, যে আনট্যাপ অপরচুনিটি কেন বলা হচ্ছে? আনট্যাপড ওয়াটার মানে কি? আনট্যাপড ওয়াটার মানে হচ্ছে রিসোর্সেস নট ইয়েট এক্সপ্লোরড। তার মানে আমার একটা রিসোর্স আছে, কিন্তু আমি রিসোর্সটা এখনো পুরোপুরি আমার পকেটে হাত দিয়ে দেখিনি আমার পকেটে কি আছে। Yes. আমি জানি আমার পকেট আছে, কিন্তু পকেটে কি আছে আমি জানি না। মানে সহজ বাংলা হচ্ছে বাংলাদেশের মাটির নিচে কি আছে এখনো আমরা জানি না। জানি না, হ্যাঁ, কিন্তু কিছু একটা আছে এটুকু জানি, হ্যাঁ। So, আমার এখানে আনট্যাপ মানে হচ্ছে এটা যে আমার এই জিনিসটা জানতে হবে যে বর্তমানে আমাদের যেই রিসোর্সটা আছে বা যে সম্ভাবনাটা আছে এটাকে পুরোপুরি আমরা কিভাবে ইউজ করতে পারি। তো একটা উদাহরণ দিয়ে আমি আসলে আলোচনাটা আগাইলে মনে হয় একটু ইজি হবে। আর আমি দুঃখিত আগের থেকেই কিছু কিছু টার্ম হয়তো আমার ইংলিশে আমি বলবো, কারণ আসলে আমি হ্যাঁ অবশ্যই এই অবশ্যই। টার্মগুলো আমি কোনোদিন বাংলায় ব্যবহার করিনি, আমি সবসময় ইংলিশে বলতেছি আর কি। সো আমার একটু কমফোর্টেবল, কিন্তু ওয়ার্ড গুলো আননোন না, আমাদের খুবই পরিচিত ওয়ার্ড আর কি। প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, এই ধরনের ওয়ার্ড আসবে আর কি আলোচনা। তো আমি চায়নার উদাহরণ যদি দেই, চায়না 2000 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার হয়। আমি তখন 2002 সালে আমি সিঙ্গাপুরে, এটা একটা বিগ নিউজ ছিল। এবং সিঙ্গাপুর থেকে অলরেডি ম্যানুফ্যাকচারিং তখন যাওয়া শুরু করছে চায়না। বুঝি নাই তখন, ইয়াং ছিলাম, বাট এনিওয়েজ দীর্ঘ 11 বছর, প্রায় 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত তাদের প্রধান এক্সপোর্ট আইটেম ছিল মেশিনারি এবং ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট, চায়নার কথা বলতেছি। এবং 2005 সালে তারা এই মেশিনারি এবং ট্রান্সপোর্ট ইকুইপমেন্টের এক্সপোর্ট ভ্যালু ছিল 425 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে। ইউএস আর ডলার। আমাদের হ্যাঁ, ইউএস ডলার। ইউএস ডলার। আর আমাদের লোকাল মার্কেটটা জানি কত ছিল? 3.12 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, আমি একটা স্কেল করতেছি আর কি। ওদের জিডিপির 15 সাল থেকে 18 সাল পর্যন্ত ওদের জিডিপির 30 ভাগ থেকে 40 ভাগ আসে এই ম্যানুফ্যাকচারিং থেকে, চায়নার। আমাদের কত ছিল? 2%। 2%। ঠিক আছে, তাহলে 425 বিলিয়ন ভার্সেস 3.2 বিলিয়ন, 1-2 বিলিয়ন, আর 30 থেকে 40% ভার্সেস 2 বিলিয়ন। তার মানে আমার এখানে একটা সহজ কনক্লুশন আমি ড্র করব যে চায়না যদি 2000 সালে ওইখান থেকে আজকে এখানে আসতে পারে, they tap their untapped resources, we should do the same. আমাদেরও একই কাজ করা উচিত। ভালো জিনিস নকল করতে আমার কোনো অসুবিধা নেই, হ্যাঁ। ওরা যেটা করছে আমি করতে রাজি আছি সেটা, কারণ ওরা ভালো কাজ করছে একটা। আচ্ছা, এখন আমি তাহলে বাংলাদেশের দিকে তাকাই, শুধু বাংলাদেশের দিকে তাকাই। একটা কম্পেয়ার করলাম আমি চায়নার সাথে, যে 15-20 বছর বছরে ওদের যে চেঞ্জটা আসছে এটা সম্ভব, হ্যাঁ। এটুকু আমরা কনভিন্স যে এটা সম্ভব। বাংলাদেশের দিকে যদি আমি তাকাই, বাংলাদেশের ইন্টারেস্টিং জিডিপির ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী 2018 সালে জিডিপির 17.95, প্রায় 18% ম্যানুফ্যাকচারিং থেকে। খুবই ভালো খবর, ম্যানুফ্যাকচারিং ইজ দেয়ার। কিন্তু কি ম্যানুফ্যাকচারিং? এই 18%-এর 82% হচ্ছে গার্মেন্টস। ঠিক আছে, আমি বলতেছি না এটা খারাপ। গার্মেন্টস অবশ্যই আমাদের ইকোনমিতে একটা বিরাট বিরাট ভূমিকা রাখছে। আমাদের আজকে দেশের এই পর্যায়ে আসার পিছনে তাদের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের মহিলাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, অনেক পজিটিভ জিনিস আছে। কিন্তু পলিসিগত পয়েন্ট অফ ভিউ থেকে, বা আমি যদি একটু আউট অফ দ্য বক্স যদি আমি জিনিসটার দিকে তাকাই, তাহলে ইংলিশে একটা কথা আছে, পুটিং অল এগস ইন ওয়ান বাস্কেট। ওই বাস্কেটটা যদি আমার হাত থেকে পড়ে যায়, আমার কাছে একটা ডিমও নেই। ঠিক আছে, আমাদের এই ম্যানুফ্যাকচারিংটা
এই জিডিপিটা স্কিউড, হাইলি স্কিউড, ডিস্ট্রিবিউশনটা ঠিক নেই। গার্মেন্টস থাক গার্মেন্টস এর মতো, কিন্তু আমাদের প্যারালাল সেক্টর দরকার। ওইটা নিয়ে আমি আসলে কথা বলতেছি আজকে, যে এইট ক্যান বি, লাইট ইঞ্জিনিয়ারিং ক্যান বি আ প্যারালাল সেক্টর দ্যাট উই ক্যান ডিস্ট্রিবিউট আমাদের যে রিসোর্সটা আছে, আমাদের যে অপরচুনিটি গুলো আছে, আমাদের যে কর্মসংস্থানের সুযোগটা আছে, আমাদের যে ইকোনমিক ফ্রিডমের সুযোগটা আছে, এখানেও আরেকটা দরজা আছে যেটা আমাদের খুলে যেতে পারে। খোলা দরকার। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আরএমজির নাম আসছে, কিছু অঙ্ক করি, খুব সিম্পল কিছু অঙ্ক করি। ঠিক আছে, তুই শুরুতেই বললি যে ওই যুগান্তরের রিপোর্ট অনুযায়ী যে 7 ট্রিলিয়ন ডলার হচ্ছে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং এর, 7 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়নে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন এ বি, বিলিয়নে হচ্ছে 1 ট্রিলিয়ন, 7 ট্রিলিয়ন হচ্ছে মার্কেট। লাইট ইঞ্জিনিয়ারিং এর মার্কেট। এখন এটাও আমার বুঝতে হবে যে এখানে কিন্তু মার্কেটে আমার কম্পিটিটর সব হচ্ছে সিংহ, বাঘ আর হাতি আছে সবাই। ইউরোপিয়ান ইউনিয়ন, নর্থ আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, আর্জেন্টিনা না ব্রাজিল, ইন্ডিয়া এন্ড অফ কোর্স। হ্যাঁ, তো ঠিক আছে, হলো, কিন্তু 7 ট্রিলিয়ন ডলারের একটা মার্কেট, এটা আমার ফ্যাক্ট, এটুকু আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে আমি যদি উইকিপিডিয়াতে সার্চ করি যে ক্লোথিং ইন্ডাস্ট্রিটা কি, কেমন, উইকিপিডিয়া আমাকে যে তথ্য দিচ্ছে সেটা বলতেছে যে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট ফর টেক্সটাইল and apparel export in 2013 is 772 billion US dollar. Billion, AB, okay? তার মানে 0.772 ট্রিলিয়ন। একটা হচ্ছে 7 ট্রিলিয়ন, একটা হচ্ছে 0.772 ট্রিলিয়ন। প্রায় 10 গুণ বড় কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্ল্ড মার্কেট, প্রায় 10 গুণ। ঠিক আছে, আচ্ছা, এটুকু আমরা কনভিন্স, নাম্বার অনুযায়ী অ্যাটলিস্ট আমরা যদি নাম্বারগুলো ট্রাস্ট করি, এটা হচ্ছে আমার রেশিও। টোটাল এক্সপোর্ট ভ্যালু কত আমার লাইট ইঞ্জিনিয়ারিং এর বাংলাদেশের, একটু আগে যেটা বলতেছিলাম যে 510 মিলিয়ন ডলার ইউএস। আর টোটাল এক্সপোর্ট অ্যামাউন্ট টেক্সটাইল এবং অ্যাপারেলের ওই একই ওয়েবসাইটে উইকিপিডিয়া আমাকে বলতেছে বাংলাদেশের হচ্ছে 28 বিলিয়ন, 28 বিলিয়ন ডলার ইউএস হচ্ছে বাংলাদেশের 2013 সালে এই টেক্সটাইল এবং গার্মেন্টস এর এক্সপোর্ট অ্যামাউন্ট। তাইলে আমি বাংলাদেশের ওয়ার্ল্ডের টোটাল ইকোনমিতে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমার অবস্থানটা কত পার্সেন্ট? 7 ট্রিলিয়নের আমি 510 মিলিয়ন ডলার কন্ট্রিবিউট করি। এটা আসলে সিনেমার মতো, নাম্বারটা হচ্ছে 0.007 জেমস বন্ড। ঠিক আছে, এটা আসলে জিরো, এটা নাই, আমরা আসলে এক্সিস্ট করি না। আর টেক্সটাইল এবং আরএমজি গার্মেন্টসে 772 বিলিয়ন ডলার থেকে আমরা যদি 28 বিলিয়ন ডলার শুধু বাংলাদেশ দেই, তাহলে আমাদের প্রেজেন্স হচ্ছে 3.6% অ্যাপ্রক্সিমেটলি আমরা কন্ট্রিবিউট করতেছি। এই 3.6% যদি আমি আজকে লাইট ইঞ্জিনিয়ারিং এ কন্ট্রিবিউট করতাম, তাইলে আমি কোথায় থাকতাম? আমি যদি আজকে 3.6% রিপ্রেজেন্ট করতাম ওয়ার্ল্ড মার্কেটে লাইট ইঞ্জিনিয়ারিং এ, তাইলে আজকে আমি এক্সপোর্ট করতেছি 252 বিলিয়ন ইউএস ডলার, 9 টাইমস বিগার দেন আরএমজি সেক্টর টুডে। ঠিক আছে, আমি যদি 1% করি 70 বিলিয়ন ইউএস ডলার, আমি যদি 0.5% রিপ্রেজেন্ট করি 35 বিলিয়ন ইউএস ডলার। তারপরেও এটা কিন্তু আরএমজি থেকে বড়। আমরা কেন এখানে কাজ করতেছি না আমি বুঝি না, আমার এটা ধারণার বাইরে। এবং এই টেকনোলজিটা এমন না, হ্যাঁ আমি হয়তো আলোচনায় আসবে একটু পরে যে আমাদের কেন হচ্ছে না, কারণ আছে, কিন্তু এই কারণগুলো এমন কোনো কারণ না যে এত বড় একটা অপরচুনিটি আমরা দেখেও না দেখার মতো করে থাকবো, অন্যদের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি যদি আজকে একটা মেশিন কিনতে চাই, একটা অটোমেটিক স্টেট অফ দ্য আর্ট একটা মেশিন যদি আমি আজকে কিনতে চাই, এই মুহূর্তে যদি বলি যে রিয়াসাত আমার এই মেশিনটা আমি কিনবো, ঠিক আছে, আমার একটা বায়ার আছে বাংলাদেশে বা কোথাও, আমি যদি ফোনটা আজকে হাতে নেই এবং ওয়েবসাইটটাতে ঘুরে, আমি যদি জার্মানিতেই ঢুকলাম, জার্মানি মেশিনারিজ বানানোতে ওয়ার্ল্ড বেস্ট, আমি জানি এটা, এমন একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ইন্ডিয়াতে নাই যেটা তোর সাথে কমিউনিকেট করবে, বা আমি জানি না ওয়ার্ডটা আমার হয়তো গোলমাল হয়েছে, মানে প্রত্যেকটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ইন্ডিয়াতে আছে।
ঠিক আছে, ওরা বলবে যে তুমি আমার লোকাল রিপ্রেজেন্টেটিভের সাথে যোগাযোগ করো। তার মানে কি আমরা আসলে কি করতেছি, আমার পাশের দেশ একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম ওরা অ্যাম্বাসেডার গাড়ি চালাইতো, হ্যাঁ, আর আমরা হাসতাম, হ্যাঁ। কিন্তু দেখ আজকে কিন্তু ওরা মানে আবারও বলতেছি, ভালো জিনিস নকল করতে অসুবিধা নেই আমার, তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং এ আমাদের থেকে বেটার, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়। আমি আজকে এই কথাগুলো বলতেছি, আমাকে প্রথম যেই লোকটা এই কাজটা হাতে কলমে শিখিয়েছিল সে একজন ভারতীয় দিল্লির লোক ছিল, যে আমাকে সিএনসি মেশিন কিভাবে চালাইতে হয় হাতে কলমে শিখিয়েছে, কানাডাতে অবশ্যই। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে লেটস বি ওয়াইজ, একটু ওপেন করি আমরা, দেশের কথা চিন্তা করি, আমাদের ভালো কিসে হয় এটা আমরা বোঝার চেষ্টা করি একটু, এবং সেই অনুযায়ী কাজ করি। আর আরেকটা কথা আমি বলবো শেষ করার আগে, সেটা হচ্ছে যে ওই তুই প্রথমে যেটা বললি যে 26,000 কোটি টাকার একটা লোকাল মার্কেট আছে, যেটা 9,000 কোটি টাকা আমরা লোকালি বানাই। সেই 9,000 কোটি টাকার কিন্তু কোনো আগামাথা নাই, কোয়ালিটি ঠিক নাই, ফ্লাকচুয়েশন আছে, অনেক ধরনের সমস্যা আছে। তারপরে যদি আমি ধরি 9,000 টাকার একটা এক্সিস্টিং মার্কেট আছে, 17,000 কোটি টাকার কিন্তু একটা আনট্যাপড লোকাল মার্কেট রয়ে গেছে। ওইটাও কিন্তু একটা অপরচুনিটি, এবং আমাদের কিন্তু আসলে ওইখানে শুরু করতে হবে। হ্যাঁ, ওইটা কারণ এক্সপোর্ট, হ্যাঁ, আমার ওইখানে আমার ইমপ্রুভ করতে হবে, ওইখানে করে 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 আমি শিখবো জিনিসটা কিভাবে করতে হয়, তারপরে আমি এক্সপোর্টে যাব। হ্যাঁ, এগুলো সব আমার চিন্তায় আছে, হয়তো কথায় কথায় আসলেও আসতে পারে, যে কিভাবে কাজগুলা করতে হয় স্টেপ বাই স্টেপ আমার জানা আছে জিনিসগুলা, যেহেতু আমি এই ধরনের একটা পরিবেশে এক্সপোজ নর্থ আমেরিকাতে এবং দীর্ঘদিন যাবত প্রতিদিন না করলেও আমাদের এই জিনিসগুলা জানতে হয়, কারণ আমাদের রিসার্চের কাজগুলোর ধরন এরকম যে এক্সিস্টিং জিনিসটা জানতে হয় এবং এরপর এটাকে ইমপ্রুভ করতে হয়। তো প্রতিদিন আমরা যদি নাও করি কাজটা, কিন্তু আমাদের জানতে হয় যে জিনিসটা কিভাবে রান করে। তো এখানে হচ্ছে মোটামুটি আমার অ্যান্সার, যে কেন এটা আনট্যাপ, কেন এটাকে বলতেছি আমরা আনট্যাপ, ডেফিনেটলি এটা আনট্যাপ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই, যেটা হচ্ছে তোর এই সেক্টরটা, যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এক্সপ্লোর করতে আমরা আসলে, এই যে তুই অপরচুনিটির কথা বললি, এবং তাহলে আমরা কেন এটা এক্সপ্লোর করতে পারতেছি না, আর এর এর পিছনে বাধাগুলি কোথায়? ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং মনে হয় মোস্ট লজিক্যাল নেক্সট কোশ্চেন ছিল এটা। হ্যাঁ, এবং আমি মিথ্যা কথা বলবো না, আমি একটু প্রিপারেশন নিয়েছি জিনিসটা, কারণ এগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন। অ্যাটলিস্ট আমি যেটা বলবো এখানে, এগুলার ব্যাকআপ রেফারেন্স আমার কাছে আছে। ওই রেফারেন্স যদি ভুল থাকে তাহলে আমি বলতে পারবো না সেটা, বাট আমি চেষ্টা করবো যতখানি সম্ভব সঠিক তথ্যটা তোলার আর কি। আমি গত প্রায় 2-2.5 বছর, না 1-1.5 বছর যাবত এই সেক্টরটার একটা বাংলাদেশের জন্য স্টাডি করতেছি আমার নিজস্ব পার্সোনাল টাইমে। এই প্রথম আমি জিনিসটা আসলে ওপেনলি কারোর সাথে প্রেজেন্ট করতেছি। থ্যাংক ইউ রিয়াসাত, এই অপরচুনিটির জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা খারাপ জিনিসেরই ভালো জিনিস থাকে, আমাদের এই কোভিড এর হয়তো ভালো জিনিস এটা। আশা করি কারো যদি উপকারে লাগে, বা কেউ যদি পিক করে, বা কেউ যদি এই ভিডিওটা শুনে, এবং নীতি নির্ধারকরা যদি এটার গুরুত্ব বুঝে, আশা করি হয়তো ছোট একটা স্টেপ অনেক বড় পরিবর্তন আনতে পারবে ভবিষ্যতে আমাদের। তো আমাদের অনেক সমস্যা বাংলাদেশের, আমি আসলে এই সমস্যাগুলো যাব না, ফেসবুক খুললে প্রচুর দেখা যায়। হ্যাঁ, আমরা পজিটিভ থাকবো আজকের আলোচনাটাতে, আমি পজিটিভ কথা বলি, যা আছে আমাদের যেসব লিমিটেশন আছে আছে। এখানে আমরা কারোর দোষাদোষী না করে আমরা দেখি এখান থেকে আমরা কেন এই সেক্টরটাকে এক্সপ্লোর করতে পারতেছি না, তাহলে আমরা আসলে এটা সলভ করতে পারবো। গুড থিং ইজ, পজিটিভ কথা বলবো যেহেতু, গুড থিং ইজ এবং ভেরি গুড থিং ইজ, এটা যে একটা সম্ভাবনাময় খাত, এটা কিন্তু রিকগনাইজ। ঠিক আছে, যেমন গভর্নমেন্ট বলতেছে যে এটা অন্যতম রপ্তানিযোগ্য শিল্প খাত, ডিক্লেয়ার করছে গভর্নমেন্ট, এবং বাণিজ্য মন্ত্রণালয়, এটা ওই যে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারা বলতেছে যে এটা বিশেষ উন্নয়নমূলক খাত, এবং এটার জন্য বিভিন্ন ছাড় দেওয়ার লিস্টও ওদের কাছে আছে, প্রায় 7-8টা জিনিস ওরা ছাড় দিবে এই সেক্টর গুলোর জন্য, যেটার একটা হচ্ছে এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। তার মানে আমাদের পলিসি মেকার এবং আমার দেশের নীতি নির্ধারকরা জানে যে এখানে একটা সম্ভাবনা আছে। ইটস ভেরি গুড, নাম্বার 1। তাহলে হইতেছে না কেন? ঠিক আছে, এটাই আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, গবেষণা হচ্ছে, কিন্তু গবেষণা হচ্ছে এটা নিয়ে আমি গুগলে একটু সার্চ করছি, এবং সার্চ করার পরে আমি
প্রায় 2010 সালের একটা আর্টিকেল আমি পাইছি ওপেন সোর্স গুগল সার্চ করে। হ্যাঁ, তো এটাতে কাজ হচ্ছে লোকজন ডাটা ইনপুট দিচ্ছে, লোকজন ক্যাপচার করার চেষ্টা করতেছে, এবং বাধাগুলাও আমাদের ওইসব আর্টিকেলে ওরা কয়েকজন উঠাইছে। তো সবগুলো আর্টিকেল পড়ার পরে আমার কাছে একটা আর্টিকেলের একটু ভালো লাগছে, আমি রেফার করবো এই আর্টিকেলটা। মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার এবং শেখ মোর্শেদ জাহান, ওনারা আইবিএ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কিংবা স্টুডেন্ট আমি জানি না। ওনাদের জার্নাল অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ইন ইয়ার 2016 এটা পাবলিশ হয়েছে। এটা আমি রেফার করার কারণ হচ্ছে ওনাদের পয়েন্টগুলো আমার কাছে মনে হয়েছে লজিক্যাল, চ্যালেঞ্জগুলো ওনারা যে আইডেন্টিফাই করছে আমার চিন্তার সাথে ম্যাচ করছে। এটা মানে ওইটা না যে বাকিগুলা খারাপ, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি এখানে, ঠিক আছে? একদম পুরাই আমার রেসপন্সিবিলিটি। টপিক হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং বিজনেস ইকোসিস্টেম ইন বাংলাদেশ, এ স্টাডি অন ইনস্টিটিউশনাল প্রিপেয়ারনেস। ওনারা 10টা চ্যালেঞ্জ আইডেন্টিফাই করছে ওনাদের এই আর্টিকেলটাতে, এটা গুগল করলেই পাওয়া যাবে আর্টিকেলটা। এখন আমি আলোচনার সুবিধার জন্য একটু আগে যেটা বললাম, আমি আসলে প্রিপারেশন নিয়েছিলাম এই ধরনের একটা কোশ্চেনের জন্য। আমি তাহলে ওনাদের এই 10টা চ্যালেঞ্জকে ওই ইপিবি যে বিশেষ উন্নয়নমূলক খাতের জন্য 3টা চ্যালেঞ্জ বলছে, যে উৎপাদন, সরবরাহ এবং রপ্তানি। এই 10টা চ্যালেঞ্জ ওই 3টা জায়গায় কিভাবে এফেক্ট করতেছে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে উৎপাদন, এইখানে ওনাদের 10টা চ্যালেঞ্জের ভিতরে প্রথম 5টা চ্যালেঞ্জকে আমি এখানে ফেলছি। প্রথমটা কি? ব্যাকডেটেড টেকনোলজি। 100% রাইট। ব্যাকডেটেড টেকনোলজি, পুরানো টেকনোলজি, যেটা আজকের যুগে চলে না। 50 থেকে 60 বছরের পুরানো টেকনোলজি দিয়ে আমরা আজকে মার্কেটে টিকে আছি, 9,000 কোটি টাকার পণ্য সাপ্লাই করতেছি, 510 মিলিয়ন ডলারের এক্সপোর্ট করতেছি। এটা হয়তো পুরোপুরি পুরনো টেকনোলজি না, বাট আমাদের লোকাল মার্কেটটা হয়তো মোটামুটি ডমিনেটেড বাই পুরনো টেকনোলজি, এক্সপোর্টটা হয়তো না, আমি এখনো পুরোপুরি জানি না জিনিস। ল্যাক অফ ওয়ার্ল্ড ক্লাস স্কিলস, তোর স্কিল অভাব, এটা একটা টেকনিক্যাল কাজ, এটা একটা ইঞ্জিন প্রকৌশল খাতের কাজ। এটাতে তোর শুধু ইঞ্জিনিয়ার হলেও হবে না, এই 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 সেক্টরটাতে এক্সপোজড হতে হবে কোনোভাবে, এবং তারপরে স্কিল বিল্ড করতে হবে, এবং স্কিলটা বিল্ড করতে করতে একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে না গেলে এখানে আসলে খুব ভালো ভ্যালু অ্যাড করার সুযোগ কম, কারণ এটা অনেক ব্যাপার আছে এখানে। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, কেমন? রাস্তাঘাট ভাঙা চিপা, হ্যাঁ, ট্রাক যাওয়া আসা, তারপরে যে সাইটে আমি মেশিনিং করব বা যে সাইটে আমি ম্যানুফ্যাকচারিং করব সেই সাইটের হেলথ, ওয়ার্কার হেলথ, পলিউশন, হিট বা হিউমিডিটি, তারপরে তোর সিলিং এর হাইট, অনেক আর্গোনমিক মানে শারীরিক অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, হ্যাঁ, যেগুলা তোর আসতে হবে আলোচনায়, ঠিক আছে? এবং ইলেকট্রিসিটি কত সহজলভ্য, গ্যাস কত সহজলভ্য, কম্প্রেসড এয়ার কি সহজলভ্য কিনা, হ্যাঁ, এই জিনিসগুলা ইনফ্রাস্ট্রাকচারে থাকতে হবে। তো প্রপোজ করা হয় যে লাইট ইঞ্জিনিয়ারিংটার জন্য একটা লাইট ইঞ্জিনিয়ারিং পার্ক করা যেতে পারে, হুইচ ইজ গুড। না করা গেলেও আমার যদি ইন্ডিভিজুয়াল সাইট করি, আমার সাইটের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমার ফুলফিল করতে হবে, নয়তো আমি একটা সময় যে এক্সপোর্ট করতে পারবো না, কারণ আমি আইএসও স্ট্যান্ডার্ডাইজেশন এগুলো করতে পারবো না, এগুলা পরে আসবে আর কি। হ্যাঁ, একটা না একটা সময় আমাকে জিনিসটা ব্যাকফায়ার করবে আমি যদি ঠিক মতো না করি। ল্যাক অফ স্কেল অফ অপারেশন, মানে লোকজনের আসলে উৎসাহ কম, স্পৃহা কম, ভিশন কম। কি কারণে মোটামুটি হ্যাঁ, এই ভিশনটা নাই কেন? কি কারণে? যে জানে না বলে? এটা আমি জানি না, এটা একটা গুড কোশ্চেন, এটা আমি জানি না ভিশনটা নাই কেন। আমার মনে হয় আমরা ট্রেডিং এ বেশি উৎসাহী, এর জন্য ভিশনটা কম। ট্রেডিং এ একটা কথা বলি, যেমন আমাদের কত 80 সাল থেকে গার্মেন্টস সেক্টরটা উঠতেছে, এখনো আমরা গার্মেন্টস সেক্টরে আসি, আমরা নিজেরা কয়টা মেশিন বানাই? আমার মনে হয় না মেড ইন বাংলাদেশ কোনো মেশিন আছে। আর যদি থাকেও আরেকটা প্রবলেম আছে, এটা আমি ক্যাপচার করছি, এটা ওই পেপারে ছিল না, আমি ক্যাপচার করছি, যেটা আমাদের ব্র্যান্ডিং ইস্যু আছে, আমরা যদি মেড ইন বাংলাদেশ দেখি কিনতে চাই না, ঠিক আছে? এটারও কারণ কিন্তু আমরাই, স্বভাবের দোষ। একবার দুইবার ব্যবসা করার পরে আমরা ভেজাল করা শুরু করি। যেমন গার্মেন্টস এর মেশিনারিজে এক ফোঁটা তেল যদি পড়ে, লুব্রিকেশন তেল যদি কাপড়ে পড়ে, বিরাট সমস্যা। এই কোয়ালিটি আমরা মেনটেন করতে পারতে হবে। হ্যাঁ, আমি জানি না কেউ এটা করছে কিনা, বা আমার হয়তো
এটা কনক্লুড করা বা জাজ করাটা ঠিক না, কিন্তু আমার কাছে আমি কখনো শুনি নাই যে মেড ইন বাংলাদেশ কোনো গার্মেন্টস মেশিন A to Z কমপ্লিট এতদিন যাবত আমরা এই সেক্টরটাতে কাজ করতেছি, কিন্তু কেউ বানাইছে বা কেউ বলতেছে এটার কথা, বা যদি বলেও তারা কেন করতে পারতেছে না, এই ইনফরমেশন গুলো আমাদের কাছে নাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই জিনিসটা আসলে সত্যি কথা বলবো আমি যে আমার উত্তরটা পুরোপুরি জানা নাই যে কেন এই ভীষণটার আমাদের এই ম্যানুফ্যাকচারিং এর প্রতি আমাদের অনীহা কেন। আমার ধারণা এটার প্রতি অনীহা হওয়ার কারণ হচ্ছে যে ট্রেডিং, বাইরে থেকে কিনা একটা কমিশন নিয়ে, মানে ইটস ফাইন, আই এম ভালো আছি। পুয়ার কোয়ালিটি অফ প্রোডাক্টস, আমরা যে জিনিসগুলাই বানাই এগুলো কোয়ালিটি আমরা রাখতে পারি না, এগুলো আসবে কেন আমরা রাখতে পারি না, পরে আলোচনায় আসবে। তারপরে আমি সরবরাহ যাই, সাপ্লাই চেইন, কম্পিটিশন উইথ ইম্পোর্টেড স্পেয়ার পার্টস, চায়নার সাথে প্রাইস বিট করা ইটস নিয়ার নেক্সট ইম্পসিবল। ঠিক আছে, ওরা দরকার হলে কম দামে জিনিস ঢুকায় মার্কেট নষ্ট করে দিবে, হ্যাঁ, গভর্নমেন্ট সাবসিডি পায়, এই ধরনের রিউমারও আছে, লসে বিক্রি করে এই ধরনের রিউমারও আছে, যে ওরা ওরা তারপরও লোকাল মার্কেটটা যেন ডেভেলপ না হয়। এখানে আমাদের পলিসি মেকারদের রোল আছে প্লে করা, হ্যাঁ, এটা আমাদের সাধারণ লোকদের আয়ত্তের বাইরের জিনিস। আমাদের প্রোডাক্টগুলো প্রোটেক্ট করতে হবে, এবং এর জন্য গভর্নমেন্ট কিছুটা তাদের দায়িত্ব আছে। এটা হ্যাঁ, এটা কিভাবে করবে এটা চিন্তার বিষয়, কিন্তু এটা আমাদের এটা অনেক অন্য লেভেল থেকে এটা করতে হবে আর কি, হ্যাঁ। এবং আরেকটা ব্যাপারও আছে, আবার কম্পিটিশনও রাখতে হবে। কম্পিটিশন যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমরা আবার আমাদের ওই যে বললাম কোয়ালিটি কম্প্রোমাইজ করা শুরু করবো লোকাল প্রোডাক্টে, ওইটা অসুবিধা আছে। একটা মোটামুটি একটা ব্যালেন্স রাখতে হবে জিনিসটা। আর আর আমরা আরেকটা জিনিস হচ্ছে ডিমান্ড আনসার্টেনিটিস, এটারও আমি কারণ জানি না। এটা খুব সম্ভবত ওই কোয়ালিটি কম্প্রোমাইজড, ফেল করা, অর্ডার ডেলিভারিতে ফেল করা বিভিন্ন কারণে, বা কোনো ডিজাস্টারের কারণে হোক, ন্যাচারাল হোক, বা আগুন লাগা হোক, বা যে কোনো কারণেই হোক, আমাদের দেখা যায় যে, আমি আর ডিটেলস ইনফরমেশনে যাচ্ছি না, কিন্তু আমার কাছে ইপিবির ইনফরমেশন আছে যে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে আমার গ্রোথ রেটটা ফ্লাকচুয়েট করে। এটা কোনো ট্রেন্ড নাই, এটা নিচেও যায় না উপরেও যায় না, এক বছর প্লাস, পরের বছর মাইনাস, তারপরের বছর মাইনাস, তারপরের বছর আবার বিরাট একটা প্লাস। হ্যাঁ, এগুলা তথ্য আছে, কিন্তু কারণটা আমি পাইনি কোথাও খুঁজে আর কি, মানে রিয়েল কোনো কারণ আমি পাইনি, সব লোক মুখে কথা, কোনো স্টাডি নাই জিনিসটার সঙ্গে। হ্যাঁ, ইভেন জার্নাল গুলোতেই বলতেছে যে লোক মুখে শোনা যে একটা আগুন লাগছিল তাই ড্রপ করছে প্রোডাক্ট। এখন এটা খুব মানে কতখানি আমি কি কনক্লুড করবো এটার উপরে আমার জানা নেই আর কি। হ্যাঁ, তো এখানে একটা ল্যাক অফ মার্কেটিং স্কিল। বাইং হাউস গুলা যে কাজ করে গার্মেন্টসে, ঠিক আছে, এই লাইট ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এই ধরনের একটা জায়গায় গ্যাপ আছে। যেমন আমার কাছে যখন একটা পার্ট আসে নর্থ আমেরিকাতে, আমার কাছে একটা ড্রয়িং আসে, সেই ড্রয়িং এ সব ইনফরমেশন থাকে, ম্যাটেরিয়াল থেকে শুরু করে টলারেন্স মানে হচ্ছে আমি একটা জিনিস বানাবো এতটুকু লম্বা, এটাকে বলে দেওয়া হবে যে এটা এতটুকু বড় বা এতটুকু ছোট হতে পারবে, এর থেকে বেশি না, কারণ এটা অন্য কোথাও যে ইউজ হবে। তো এটা যদি এর থেকে বেশি হয় তাহলে আমি ওটা ইউজ করতে পারবো না। যেমন পিস্টনের ভিতরে, সিলিন্ডারের ভিতরে যে পিস্টন, যে ইঞ্জিনের ভিতরে যে মুভ করে, আমি যদি এই পিস্টনটারে আউট অফ টলারেন্স বানাই, বা সিলিন্ডারটাকে যদি বিলো টলারেন্স বানাই whatever, তাহলে দেখা যাবে ইঞ্জিনটা সিজ করছে। সো আমার খুব টাইট টলারেন্স মেইনটেইনের ব্যাপার আছে। এই তথ্যগুলা কি আমরা রিড করতে পারি বাংলাদেশে? পারি না, অনেকেই পারি না। যারা এই ইন্ডাস্ট্রিটাতে আছে, উইথ ডিউ রেসপেক্ট, তারা গ্রেট জব করতেছে, তারা ধরে রাখছে জিনিসটাকে অনেক কষ্ট করে, কিন্তু এইখানে তাদের আসলে হেল্প দরকার। আমি তাদেরকে বলবো না যে দে শুড বি চ্যালেঞ্জড, দে শুড বি হেল্প, তাদেরকে হেল্প করতে হবে এই জিনিসগুলো বুঝতে পারার জন্য। ঠিক আছে, এটা তারা নিজেরা নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে, অথবা একটা মার্কেটিং বডি বলতে পারে যে তোমার এত কিছু বোঝার দরকার নাই, এই নাও, এই তুমি এটা বানাবা, শেষ, তুমি যেটা করতেছো করো, বাকি ঝামেলা আমার। এবং সে টেকনিক্যাল কমিউনিকেশন গুলো করবে। টেকনিক্যাল কমিউনিকেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যদি আজকে একটা মেশিন কিনতে চাই, আমি যখন একটা ওই মেশিনের অটোমেটিক একটা হাই এন্ড মেশিনের যে রিপ্রেজেন্টেটিভ যখন আমার ফোনটা রিসিভ করবে, আমার তার সাথে কথা বলার এবিলিটি থাকতে হবে। সে আমাকে প্রশ্ন করবে, আমার এক্সাক্ট উত্তর দিতে হবে, নয়তো সে আমাকে কোটই করতে পারবে না তার মেশিন। বুঝা গেছে? এই কাজটা করবে কি?
এবং এই কাজটা করার লোকটা কে? নাই। এখানে সমস্যাগুলো ধরে দিচ্ছি আর কি আমি। হ্যাঁ, তাহলে আমি একটা জিনিস কিনবো, আমি কি কিনবো আমি তাই জানি না। আমি বুঝতেছি আমার কিনতে হবে, কিন্তু আমি বুঝতেছি না যে আমি কিভাবে আমি ওইখানে যে এন্ড আপ করবো। ঠিক আছে? এই ল্যাক অফ মার্কেটিংটা আমি রপ্তানিতে রাখলাম, কিন্তু আসলে এগুলো সব ইন্টার রিলেটেড। এই প্রত্যেকটা জিনিসই একটা একটাকে এফেক্ট করতেছে। এই পেপারটাতে একটা কথা বলছে যে ল্যাক অফ পলিসি সাপোর্ট গভর্নমেন্ট, এবং এই যুগান্তরের এই রিপোর্টটাতেও আমি এই রিপোর্টটা আসলে রাখছি। এই রিপোর্টটাতেও 22শে ডিসেম্বর 2019 এই রিপোর্টটাতেও বলতেছে যে কেউ একজন যে আমদানি করলে 1% কর আর দেশে উৎপাদন করলে 15% ভ্যাট দিতে হয়। এটা যদি সত্য হয় তাহলে এটা একটা সমস্যা। ঠিক আছে? এবং এটা যদি সত্য হয় তাইলে আমার ইপিবি যে রিপোর্টটা বলতেছে বাংলাদেশের গ্যাজেটে, এটার সাথে এটুকু বলতে হবে যে ইপিবি রিপোর্টটা এখনো কার্যকর হয়নি। ঠিক আছে? কারণ ইপিবি এই 3.5 সেকশনে বিশেষ উন্নয়নমূলক খাতের ভিতরে সংজ্ঞা দিয়ে লাইট ইঞ্জিনিয়ারিং কে রাখছে এখানে 4 নাম্বার পয়েন্টে। তারপরে তারা যেটা বলতেছে তার পরের পেজে 3.6 সেকশনে যে বিশেষ উন্নয়নমূলক খাতকে প্রদেয় সুযোগ সুবিধাগুলা কি কি? 1, হ্রাসকৃত হারে সুদে ঋণ প্রকল্প, ঋণ প্রদান, রপ্তানি ঋণ প্রদান, ভর্তুকি প্রদান, বন্ড সুবিধা প্রদান, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোজন প্রাপ্তিতে সুবিধা প্রদান, কারিগরি সুবিধা সম্প্রসারণ করা, বাজারজাতকরণে সহায়তা করা, বহির্বিশ্বে বাজার অন্বেষণের সুবিধা প্রদান করা, ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রদান করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এইগুলো যদি করা হয় তাইলে ওই রিপোর্টটা পুরোপুরি ঠিক না যে গভর্নমেন্টের পলিসি আসলে আছে, হয়তো ইমপ্লিমেন্ট হয়নি। আরেকটা জিনিস আমি যেটা বলবো যে EC4J, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস, এটা একটা গ্র্যান্ট গভর্নমেন্ট কিন্তু দিছে এই সেক্টরটা ইমপ্রুভ করার জন্য। সো এখানে যদিও এই রিপোর্টটা বলতেছে, কিন্তু আমি এখানে একটু করব যে হয়তো পুরোপুরি জিনিসটা ঠিক না, গভর্নমেন্ট হয়তো পলিসিগুলা অলরেডি নিচ্ছে। ওই পেপারটা লাস্ট পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেস টু ফাইন্যান্স। আমার যে বিজনেস করবো টাকাটা দিবে কে? ব্যাংক আসলে টাকা দেয় না, ব্যাংক বুঝে না। ঠিক আছে? ব্যাংক রিস্ক পায়, রিস্ক ফিল করে। আমাদের ব্যাংকিং সেক্টরে এখানে ভাইব্রেন্ট হইতে হবে। তাদের দরকার হলে নিজেদের রিসার্চ করতে হবে, তাদের দরকার হলে টেকনিক্যাল লোক হায়ার করতে হবে এই সেক্টরে লোন দেওয়ার জন্য। এখানে কিন্তু টেকনিক্যাল লোক কাজ করে কিন্তু ব্যাংকে ওই রেসপেক্টিভ ইয়েতে লোন দেওয়ার জন্য। ঠিক আছে? এটা লজ্জার কিছু নাই। আমি সব জিনিস জানবো না, এটাই স্বাভাবিক, রাইট? সো যে জানে সে হয়তো ব্যাংকিংটা পুরোপুরি জানে না, কিন্তু ব্যাংকের অফিসারে হয়তো সঠিক তথ্যটা সে দিয়ে হেল্প করতে পারবে। মোট কথা আমার এখানে একটু একটু উইন্ডো বা একটু ফ্লেক্সিবিলিটি বা একটু ভাইব্রেন্ট যে কথা বা একটু প্রোঅ্যাক্টিভিটি আনতে হবে গভর্নমেন্ট ব্যাংকগুলো। ঠিক আছে? আর গভর্নমেন্টের ইয়ের কথা তো বললামই। এর বাইরে আমি কিছুটা নিজস্ব কিছু আমার ভিউ আছে, সেগুলো আমি এখানে অ্যাড করব। আরো কিছু চ্যালেঞ্জ আছে, যেটা শুরুতে একটা যেটা বললাম যে ব্র্যান্ডিং ইস্যু, মেড ইন বাংলাদেশ দেখলে লোক কিনতে চায় না। ঠিক আছে? এটা সলভ করা সম্ভব কোয়ালিটি এবং প্রাইস দিয়ে। এবং ওটাও এখানে একটা কথা আমি বলি, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিন্তু একটা এস্টাবলিশড সেক্টর। আমি কিন্তু কোনো এমন কিছু কথা বলতেছি না যেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। ইট এক্সিস্টস হিয়ার। আমি এরপর একটা উদাহরণ দিব, একটা কানাডিয়ান একটা কোম্পানি। অপরচুনিটি আরো বড় করা যায়, 9,000 থেকে 26,000 নেওয়া যায়। হ্যাঁ, সলিউশন কিন্তু আছে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় সলিউশনটা কিন্তু আছে। এক্সাম্পল, সাকসেসফুল এক্সাম্পল আছে, সলিউশন আছে। আমাদের এটারে ম্যাচ মেকিং করতে হবে, পাজল পিসগুলো একত্র করে এটার একটা স্টোরি বানাইতে হবে, একটা বড় একটা গাছ বানাইতে হবে। ঠিক আছে? আমরা আসলে গাছটা পুতার কাজ করতেছি আজকে, যে গাছটা পুঁতে বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা একটা বিরাট গাছ হবে। ঠিক আছে? এবং এই বিরাট গাছে অনেক ডালপালা থাকবে, অনেক ধরনের রিসোর্স আসবে, সার দিতে হবে, এই দিতে হবে। সো এবং সবগুলা জিনিস আছে, আমাদের জানা যে এটা কিভাবে কাজ করে, কিন্তু আমাদের জিনিসটা টেকনোলজি ট্রান্সফার বা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, যে জিনিসটা ওয়ার্ডটা, এটা আসলে টেকনোলজি ট্রান্সফারের প্রবলেম, এটা আর কিছু না। হ্যাঁ, তারপরে বিজনেস মডেল। এই পেপারগুলা, যতগুলা পেপার আমি পড়ছি সবগুলা পেপার এই একটা পয়েন্টে কভার করে নাই, এবং কোনো পেপারেরই
পেপারেরই এইগুলা থেকে চ্যালেঞ্জগুলো তো আছে, সলিউশনের রাস্তাটা কি ক্লিয়ার না। কারণ কি, কারণ এই এই ওই যে পয়েন্ট 2 তে চলে যায়, ল্যাক অফ ওয়ার্ল্ড ক্লাস স্কিলস। যেহেতু স্কিলড লোক নাই, তাহলে এইখানে কেউ এই মার্কেটটা স্টাডি করে বলতেছে না যে আমার আসলে এইখানে 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 এই প্রবলেমগুলো এইভাবে সলভ করা যায়। এটা যেহেতু বলতেছে না, তারাও এটা জানে না এবং তারা এটা ক্যাপচার করতে পারতেছে না তাদের পাবলিকেশন। আমি আমার চেষ্টা করতেছি সাধ্যমতো যতখানি আমি জানি দেওয়ার জন্য। জানাই ভুল থাকতে পারে, বা ভুলে তো থাকবে না, অপূর্ণতা থাকতে পারে। আসবে, আরো লোকজন আসবে, হ্যাঁ আসবে, তারপরে ইনপুট আসবে, এটা একটা জোয়ারের মতো আসবে। এরপরে সাপোর্ট ইন্ডাস্ট্রি, একটা গাড়ি বানাইতে প্রায় 30,000-এর মতো পিস লাগে, এবং এই 30,000-এর মতো পিস আসে প্রায় 70টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে। একটা উদাহরণ দিলাম আমি, ঠিক আছে? এখন লাইট ইঞ্জিনিয়ারিং আমি যদি শুধু র মেটেরিয়ালের কথা বলি, আমাদের র মেটেরিয়াল ইন্ডাস্ট্রিও কিন্তু নাই। শিপ বিল্ডিং থেকে কিছু জিনিস আসে যেগুলো কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই। না, অনীহা, যেটা বললাম যে আমাদের একটা অনীহা আছে ইয়ের প্রতি, এই ম্যানুফ্যাকচারিং এ যাওয়ার। আর লাস্ট হচ্ছে যেটা যে স্ট্যান্ডার্ডাইজেশন। একটা সময় আসবে আমাদের এই পার্টগুলো যদি আমাদের এক্সপোর্ট করতে হয়, আমাদের স্ট্যান্ডার্ড করতে হবে, সার্টিফাইড করতে হবে একটা সার্টেন লেভেল পর্যন্ত, যে আমার পার্টটা এই ধরনের কোয়ালিটি মেনটেন করবে। আদারওয়াইজ আমি সেল করতে পারবো না, এক্সপোর্ট করতে পারবো না। তো এইগুলা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, আমার আমার যতটুকু বুঝি আমি। অবশ্যই চমৎকার। তুই যেভাবে ইয়েটা করলি, এক্সপ্লেনটা করলি, মানে এখন আমার মাথায় ঘুরতেছে। মানে ইটস এ হিউজ অপরচুনিটিস। আমরা খালি গার্মেন্টস সেক্টরটাকে একটা, মানে আমাদের যে বাংলাদেশে যে আরেকটা অপরচুনিটি খুলে যেতে পারে এরকম একটা, তাহলে বাংলাদেশের যে স্বপ্নটা একসময় যে আমরা সিঙ্গাপুর কিংবা এশিয়ার অন্যান্য দেশের সাথে যে ফাইট বা ওই স্ট্যান্ডার্ডে যেতে পারবো, এরকম একটা মার্কেট যদি পেয়ে যায় বাংলাদেশ, অনেক ভালো হবে। এবং তোর কথাগুলিতে সবকিছু ফুটে উঠছে যে কি কি করলে কিভাবে অপরচুনিটি, বাধাগুলি কোথায়, এবং ওই জায়গায় যারা এই কাজে জড়িত তারা যদি ফোকাসটা দেয়, ওই যে ভিশনটা যেটা কথা বললো, ওই ভিশনটা যদি অ্যাড করা যায়, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে কিছু একটা। আর যেহেতু আবার মেনশন করছি যে এস্টাবলিশড, জাস্ট নাথিং নিউ, অলরেডি একটা বিশাল জিনিস আছে এখানে। তো এখানে নতুন কিছু না, এই জাস্ট এটাকে কিভাবে একটা প্ল্যান করে, প্রি প্ল্যান করে, ওই যে গাছের উদাহরণটা দিলে যেভাবে আস্তে আস্তে বড় করতে হবে আর কি, জাস্ট নার্সিং ইট। আমরা অ্যাবসলিউটলি আমার খুব ভালো লাগছে যে তুই ধরতে পারছিস, মানে তুই পুরো জিনিসটা ক্যাপচার করছিস খুব সুন্দরভাবে। বিউটিফুল। মাঝখানে আমি বলে দিই, যারা দেখতেছে ভিডিওটা, তহিদ কিন্তু আমার ক্লাসমেট কুমিল্লা ক্যারেক্ট করে, যার জন্য আমাদের মধ্যে তুই তুই সম্পর্ক। এবং আমাদের ক্যারেক্ট করে একটা জিনিস ছিল যে আমরা যদি কেউ ম্যাথ না বুঝতাম বা কিছু না বুঝতাম, আমাদের বন্ধুরাই কিন্তু আমাদেরকে বুঝাইতো। এবং আই বিলিভ দ্যাট তুই পরবর্তীতে টিচিং জীবনে তুই একটা ভালো টিচার, মানে স্টুডেন্টরা মানে ক্যাপচার করে, যদি তুই সেদিক জড়িত থাকিস। টিচিংটা আমি যদি কখনো মোটামুটি আমি বেশি টাইম দিই রিসার্চে। হ্যাঁ, টিচিং এ যদি মানে এটাকে টিচিংটাকে যদি ফুল টাইম পেশা হিসেবে নেস বা পার্ট টাইম হিসেবে নেস, স্টুডেন্টরা খুবই উপকৃত হবে। কারণ যেভাবে তুই এক্সপ্লেইনটা করতেছিস, আই ওয়াজ লাইক স্টুডেন্ট, এবং আমি ওইভাবেই কিন্তু তোর প্রত্যেকটা কথা আমি শুনতেছিলাম। এবং কারণ এবং এইভাবে আমি জানার চেষ্টা করতেছিলাম যে না, এই যে আমি যদি এইভাবে বুঝতে পারি, দ্যাটস মিন্স অন্যরা বুঝতে পারবে এই কথাগুলি। এটা একটা ভালো ফিডব্যাক আমার জন্য, কারণ আমি আসলে তুই ওই যে ফেসবুকে এই 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 আজকের ইন্টারভিউটার ইয়েটা দেওয়ার পরে আমাকে কয়েকজন বলছে যে এমন ভাবে বলিস যেন আমি বুঝি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এর জন্য আমি শুরুতে সরি বলে নিছি, আমার কিছু ইংলিশ টার্ম চলে আসবে, কারণ আমি খুব অভ্যস্ত ইংলিশ গুলাতে। আমাদের আলোচনাটা এইভাবে আমরা চালাতে চাচ্ছি যে এখানে কোনো টাইম লিমিট না, এখানে জাস্ট এমন ভাবে হবে যাতে তুই এক্সপ্লেইনটা করতে পারিস, আমরা যেন বুঝতে পারি। এবং কেউ না কেউ যদি উপকৃত হয় এই ভিডিওটা দেখে, এটাই আমাদের সার্থকতা। আচ্ছা, সবচেয়ে বড় উপকার হবে আমার যে আমি এতদিন পর্যন্ত যেটুকু জ্ঞান অর্জন করছি, এটা হয়তো কারো কাজে লাগবে আর কি ফাইনালি। অবশ্যই অবশ্যই অবশ্যই। শেষের দিকে আমরা চলে আসি। তো প্রশ্নটা হচ্ছে, আমরা অনেক কিছু আলোচনা করছি, লাইট সহজ বাংলা কি এটা, আমার একটা প্রশ্ন যেটা, যে লাইট ইঞ্জিনিয়ারিংটা আমাদের মাথার উপর দিয়ে যায়, বা বা এই যে প্রকৌশল, হালকা প্রকৌশল, এটাও মাথার উপর দিয়ে যায়, এটা সহজ বাংলা কি খুচরা যন্ত্রাংশ, এটাই তো?
আমরা এটা আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট। এটা ডেফিনিশন নিয়ে বিতর্ক আছে, লাইট হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর ডেফিনিশন নিয়ে। আমরা বাংলাদেশের জন্য এটা মোটামুটি গ্র্যান্টেড যে এটা খুচরা যন্ত্রাংশ এবং ছোট ছোট মেশিন বানানো, হ্যাঁ, শেষ, that's it. দ্যাটস আচ্ছা, ইট। এটা এবং এটা যেখানে দরকার, এটা কম্পিউটার হলো কম্পিউটার, ইলেকট্রনিক্স না। হ্যাঁ। ইলেকট্রনিক্সটা আবার আরেকটু ডিফারেন্ট, মানে মাদারবোর্ড সার্কিট এসব না। আম, খুচরা যন্ত্রাংশ, সোজা বাংলায় গাড়ির যন্ত্রাংশ ধরি আমরা, ঠিক আছে? না, বুঝতে সুবিধা হলো। এই একটাই যথেষ্ট, যথেষ্ট আর কি আমাদের ইকোনমির জন্য। আচ্ছা, এবার শেষ প্রশ্নটা তোকে করি, কিভাবে বা কি করলে আমরা এই সেক্টরটাকে আগায় নিয়ে যেতে পারবো? এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই, এবং সম্ভবত আহ, সবচেয়ে কি বলবো এটারে, সবচেয়ে কম ক্লিয়ার এই জায়গাটা সবার জন্য বাংলাদেশে। এবং এই এই একটা জিনিসের জন্য আমার ধারণা এখন আমরা যে কথাগুলো বলতে যাব, এই এই এইটার জন্য এই সেক্টরটা আগাচ্ছে না। যে কেন আমরা করতে পারতেছি না, এটা তো বুঝলাম। কি করতে পারি আমরা এখান থেকে, অ্যাজ ইজ, কারোর দিকে আঙ্গুল না তুলে, এখান থেকে আমরা কিভাবে জিনিসটাকে আগায় নিয়ে যেতে পারি? এবং এইখানে আমি যেই উত্তরটা দিব, এই উত্তরটা আমার ধারণা হয়তো এক একজন এক এক রকম ভাবে দিবে, এটাই কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমি আমার জ্ঞানে, বুদ্ধি, বিবেচনায় এবং যতটুকু চিন্তা ভাবনা করে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি উত্তরটা সেইভাবে দিব। এবং এটা সম্পূর্ণই আমার মতামত। আমি মোটামুটি কনফিডেন্ট, প্রবাবলি হয়তো এটাই হয়তো ওয়ে, কিন্তু আম, এটার হয়তো আরো অনেক ফাইন টিউনিং করা সম্ভব, আরো অনেক ইম্প্রোভাইজ করা সম্ভব। এবং আমাদের ওই ওই নতুন আইডিয়াগুলোর প্রতিও আমাদের সম্মান থাকতে হবে, রেসপেক্টফুল থাকতে হবে, এবং একসেপ্ট করার মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? এই প্রশ্নটা ছিল যে তোর যে কিভাবে আমরা এই সেক্টরটাকে আগায় নিয়ে যেতে পারি। তাহলে আমাদের শুরু করতে হবে চ্যালেঞ্জগুলো থেকে, ঠিক আছে? যে আমাদের 10টা চ্যালেঞ্জ ছিল, বা এবং আমরা যে একটা চ্যালেঞ্জ অ্যাড করছি, ওগুলাতে আমি যাই। ব্যাকডেটেড টেকনোলজি, প্রথম চ্যালেঞ্জটা ছিল এটা, ব্যাকডেটেড টেকনোলজি। 50 থেকে 60 বছরের পুরানো মেশিন মোটামুটি আমাদের ইউজ করি আমরা, যেগুলা কোনো সিএনসি মানে কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন নাই। সোজা কথায় অটোমেটিক কোনো মেশিন নেই, সব ম্যানুয়াল, ঠিক আছে? ম্যানুয়াল মানে হিউম্যান, হিউম্যান মানে এরর, সম্ভাবনা বাড়তে থাকে এররের। এইটাতে আমি বিস্তারিত পরে আসবো একটা কারণে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ ওয়ার্ল্ড ক্লাস স্কিলস। এখানে স্টেট অফ দ্য আর্ট, এটাকে যেটা বলতেছিলাম যে এটা একটা নন নলেজ, এই নলেজটা অ্যাকোয়ার করা সম্ভব ট্রেনিং এর মাধ্যমে। সো বাংলাদেশে যে ট্রেন করবে তার নিজের তাকে ট্রেন হইতে হবে, যেটাকে বলে ট্রেন দ্য ট্রেনার, ঠিক আছে? সেই ট্রেনার তারপরে বাংলাদেশে যাবে, যে এক্সিকিউট করবে। কিন্তু সম্ভব, এটাও সম্ভব। এটা তো আমি পরে আসবো, ঠিক আছে? স্টেট অফ দ্য আর্ট নলেজ আছে, কিন্তু আমার সেই নলেজটা ট্রেনারকে ট্রেন করে তারপরে ট্রান্সফার করতে হবে। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, ইট ক্যান বি সলভড। আই ডোন্ট থিঙ্ক ইটস এ প্রবলেম। এটা সলভ করা সম্ভব। ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যেতে পারে, ওয়াইডার এবং ভাইব্রেশন ফ্রি। আমার যদি রাস্তা ভাঙা হয়, বড় একটা 5 মনি ট্রাক যখন যাবে, তখন সে চুপ, হ্যাঁ, ওই ভাইব্রেশনটা যাবে বিল্ডিং এর ভিতরে, বিল্ডিং এর ভিতরে মেশিনের ভিতরে যাবে, মেশিনের পার্টের টলারেন্স নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এগুলো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবই আসবে। বিল্ডিংটার ভিতরে আমার এয়ার কন্ডিশনিং এবং টেম্পারেচার কন্ট্রোল হতে হবে। কেন? কারণ স্যাঁতসেঁতে ওয়েদার, হ্যাঁ, ফাঙ্গাস পড়ে যাবে মেশিনের ভিতরে। অথবা আরেকটা যেটা হয়, যে তোর ওই যে তাপে পদার্থের আয়তন বাড়ে, ঠিক আছে? তার মানে আমার গরমকালে মেশিন একরকম পার্ট বানাবে, শীতকালে মেশিন আরেক রকম পার্ট বানাবে, একই মেশিন। কারণ কি? তার ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমার এনভায়রনমেন্ট কন্ট্রোল লাগবে। তারপর স্ট্রাকচারাল স্ট্রেংথ লাগবে। আমার অনেক সময় দেখা যাবে যে বিরাট বিরাট মেশিন ইনস্টল করার জন্য আমার উপরে ওভারহেড ক্রেন লাগতে পারে। এগুলো অনেক ধরনের সাইট রিকোয়ারমেন্ট আছে, এগুলো নিয়ে আমিও এটা এটা ওয়ারি করার কিছু না। এগুলা এই যে বললাম এস্টাবলিশ নলেজ, ঠিক আছে? এটা কাউরে ইন্ডিয়া থেকে কাউরে আনলে সে বলে দিবে যে এইভাবে না, ইটস দেয়ার, ইটস নট এ বিগ ডিল। ল্যাক অফ স্কোপ অফ অপারেশন, এটাও আসবে।
এটাও আসবে, এটা আসার জন্য তোর মার্কেটটা যত বড় হইতে থাকবে, লোকজন যত বেশি অপরচুনিটি দেখবে, যেই লোক অলরেডি ব্যবসায় আছে এবং আজকের ভিডিওটা দেখবে, সে হয়তো তার স্কিল আপ করার চিন্তা করবে ব্যবসা। এইভাবে আস্তে আস্তে, ওই যে যেটা বললাম যে গাছটা আস্তে আস্তে বড় হবে, এটাও হবে। এটাকে আমি ইগনোর করবো, এই জিনিসটা ইগনোর করবো মানে কি, সাময়িক ভাবে ইগনোর করবো। এটা আমার আমার কি বলবো কথাটা, এটা আমার খুব মেজর কনসার্ন না। ইট উইল ওভারকাম উইথ টাইম। আমি ঠিক মতো কাজ করতে থাকলে এটা এক সময় এমনিতেই এলিমিনেট হয়ে যাবে, ইভাপোরেট করবে এই সমস্যাটা। পুয়ার কোয়ালিটি অফ প্রোডাক্টস, এটাও আমি ইগনোর করবো, কারণ হচ্ছে আমি যখন অটোমেশনে যাবো, আমি যখন স্কিল লেবার থাকবে, তখন কোয়ালিটি ঠিক হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, কম্পিটিশন উইথ ইম্পোর্টেড স্পেয়ার পার্টস। আমার এটার জন্য, কম্পিটিশনের জন্য কি করতে হবে, আমার প্রাইস কমাইতে হবে, কোয়ালিটি বাড়াইতে হবে, এবং গভর্নমেন্টের হেল্প লাগবে। কারণ কেউ যদি আমাকে আন্ডার প্রাইসে জিনিস এনে মার্কেট নষ্ট করে, ওইটা গভর্নমেন্টের কন্ট্রোল লাগবে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা ভালোই চ্যালেঞ্জ, কিন্তু এটাও গভর্নমেন্টের সদিচ্ছায় বা পলিসি মেকারদের সদিচ্ছা থাকলে এটাও সম্ভব। হ্যাঁ, তো দেশেরই বেনিফিট যদি হ্যাঁ, এই পলিসিটা করে। হ্যাঁ, কোনোভাবে আমি, আমার জানা নাই এত বিস্তারিত কিভাবে কি করলে বেটার হবে। এটা চিন্তা করলে বা একটু পড়ালেখা করলে হয়তো হয়তো আইডিয়া আসবে, কিন্তু আমি এটা চিন্তা করি নাই। বাট এটা একটা আমার আয়ত্তের বাইরের সমস্যা আর কি, এক কথায় বলতে গেলে। ল্যাক অফ মার্কেটিং স্কিলস। ওই লোকজন যখন স্কিলড হবে, মার্কেটিং স্কিল গ্রো করে দেবে। লোকজন যখন বুঝবে টার্মিনোলজি গুলা, লোকজন যখন বুঝবে যে মার্কেটে কি চলতেছে, লোকজন যখন এক্সিবিশনে যাবে, লোকজন যখন চায়না যাবে, মেশিন পত্র দেখবে কি বানাচ্ছে, কি হচ্ছে, অটোমেটিক স্মার্ট হয়ে যাবে। আমরা অনেক স্মার্ট। হ্যাঁ, আমাদের জাস্ট একটু দেখাই দিলেই কাজ, বাকিটা অসুবিধা নাই। হ্যাঁ, তো এইটা কিন্তু আমার যে দেখায় দেওয়ার জন্য একটা, আমার নলেজ তো লাগবে একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে, তারপরে আমি বাকিটা ক্লাইম করলাম। কিন্তু আমার তো হাঁটতে পারতে হবে প্রথমে, তাই না? সো ওইখানে যেতে হবে প্রথমে। এটাও হয়ে যাবে যে আমাদের মার্কেটিং স্কিলস গুলা। এটা এটা এমনও হইতে পারে যে একটা বাইং হাউসের মতো একটা ইন্ডাস্ট্রি করে উঠবে, অথবা এমনও হইতে পারে যে একটা মেশিন শপ, সে নিজেই হয়তো মার্কেটিং করবে তার নিজে। এটাও হতে পারে। ল্যাক অফ পলিসি সাপোর্ট। আমি 9 নম্বর পয়েন্ট, এটা আমি আর্টিকেলের রেফারেন্স দিচ্ছি, আমি খুব শিওর না এটা আদৌ কতখানি ট্রু। যদি এটা আসলেও হয়, ওই যুগান্তরের রিপোর্ট অনুযায়ী যে 15% ভ্যাট লোকাল প্রোডাক্টে এবং 1% ভ্যাট ট্যাক্স হচ্ছে ইয়েতে, আমদানি করলে, তাহলে কিন্তু এটা আসলে একটা প্রবলেম। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। এটা এভাবে করলে সম্ভব না, আমাদের এই সেক্টর দাঁড়াতে পারবে না কোনোদিন। ল্যাক অফ অ্যাক্সেস টু ফাইন্যান্স। ব্যাংকিং সিস্টেমটারে একটু ভাইব্রেন্ট করলে, ওদেরকে একটু এডুকেট করলে এবং ওদেরকে একটু উৎসাহ দিলে, বা গভর্নমেন্ট যদি একটা সাবসিডি দেয়, বা গভর্নমেন্ট যদি কোনোভাবে উৎসাহ দেখায়, যেটা দেখাচ্ছে অলরেডি, এবং এটা যদি রিফ্লেক্ট হয় কোনোভাবে, তাহলে আমার ধারণা এই প্রবলেমটাও হয়তো থাকবে না। ব্র্যান্ডিং ইস্যু, মেড ইন বাংলাদেশ, এটাও থাকবে না। এটাও থাকবে না। একটা এখন বাংলাদেশের মেড ইন বাংলাদেশ কিন্তু শার্ট কিনে সবাই। হ্যাঁ, আমি কিন্তু কানাডাতে মেড ইন বাংলাদেশ দেখলে কিনি। বাইরের সব দেশে এখন মেড ইন বাংলাদেশ এমন। কিনি, হ্যাঁ। আমি কিন্তু সংকোচ করি না। হ্যাঁ, ঠিক আছে, দাম মানে, হ্যাঁ, আমি জানি বাংলাদেশে এটা আমি অনেক কমে পাইতাম, কিন্তু আমি এখানে হোয়াট এভার দ্য প্রাইস ইজ, কোয়ালিটি কিন্তু আমার, কোয়ালিটি নিয়ে কিন্তু আমার ডাউট নেই। না, হয়তো সেলে দিচ্ছে, সে স্টক লট বের করতে যাচ্ছে, নতুন মাল আনবে। হ্যাঁ, কিন্তু এটা মানে এটা না যে তার জিনিসটার কোয়ালিটি খারাপ, কোয়ালিটি কিন্তু সুপার। হ্যাঁ, সো সো এটাও থাকবে না। আমাদের এই মেটাল পার্টস এরও এই জিনিসটা থাকবে না। ব্র্যান্ডিং হয়ে গেলে পরে এটা লোকজন কনফিডেন্স পেয়ে যাবে। বিজনেস মডেল, বিজনেস মডেল কোন আর্টিকেলে কোথাও আমি এটা দেখি নাই। বিজনেস মডেল, এবং আমাদের মেজর প্রবলেম কিন্তু একটা বিজনেস মডেল। তুই আজকে সবকিছু জানলি, কিন্তু তুই বিজনেস করতে চাস, কিভাবে করবি? তোর একটা টেকনিক্যাল লোক লাগবে সাথে। সেই টেকনিক্যাল লোকটারে তোর টিমে তুই কিভাবে নিবি? এমপ্লয়ি হিসেবে নিবি নাকি পার্টনার হিসেবে নিবি? ঠিক আছে, এবং এনাফ টেকনিক্যাল লোক আছে কিনা 10টা কোম্পানি করার মতো, 20টা কোম্পানি করার মতো, 50,000 কোম্পানিটা সাপোর্ট দেওয়ার মতো এনাফ টেকনিক্যাল লোক আছে কিনা, যে এই ব্যবসাটা বড় করতে পারবে? আগেই বলছি, 40 থেকে 50,000 ক্ষুদ্র ছোট মাইক্রো স্কেলের এন্টারপ্রাইজ কিন্তু অলরেডি আছে। আমাদের কি 40 থেকে 50,000 টেকনিক্যাল লোক আছে যে ওইটারে এর থেকে উপরে নিয়ে যাবে? নাই। সমস্যা। ঠিক আছে, আবার আসলে চলে যায় আমাদের 2 নম্বর পয়েন্টে, যে এনাফ স্কিলড ওয়ার্কার নাই। হ্যাঁ, আরেকটা জিনিস আছে এখানে, আমাদের ওই যে ট্রেডিং করার একটা টেন্ডেন্সি, এটা একটা খারাপ অভ্যাস আমাদের। আরেকটা হচ্ছে, আমাদের ইকোনমিটা কিন্তু এখন পর্যন্ত ফ্রিডম দেখছে ম্যানুফ্যাকচারিং অনুযায়ী গার্মেন্টস এর মাধ্যমে। এখন গার্মেন্টস, উইথ ডিউ রেসপেক্ট, গার্মেন্টস কিন্তু মানুষ যখন সভ্য হয়েছে তখন থেকেই কাপড় পরে। হ্যাঁ, এটা বলার মানে হচ্ছে
এটা একটা লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, কিন্তু এটা কিন্তু টেকনোলজিক্যালি খুব চ্যালেঞ্জিং কোনো ইন্ডাস্ট্রি না। এটা কিন্তু লো টেক, হাই লেবার ইন্টেন্সিভ একটা টেকনোলজি, একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? লাইট ইঞ্জিনিয়ারিং কিন্তু পুরাই উল্টা। এটা কিন্তু লো লেবার ওরিয়েন্টেড, হাইলি অটোমেটেড। তার মানে তোর একটা ইঞ্জিনিয়ারিং বা একটা টেকনিক্যাল নলেজ একটা সার্টেন লেভেলে না হলে তুই কমিউনিকেটই করতে পারবি না। ইউ আর নট দেয়ার, ইউ আর অ্যাবসেন্ট। তুই ড্রয়িং করতে না পারলে ওইখানেই শেষ, ঠিক আছে? ইকোসিস্টেম, গার্মেন্টসের ইকোসিস্টেমটা কিন্তু আছে, ওইটার কিছু ব্যাকবোন আমরা ইউজ করতে পারবো এক্সপোর্টে। কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং এর ওই যে যেটা বললাম যে তোর 17,000 টাকার যে একটা লোকাল মার্কেট আছে, আমাদের ওইখানে আগে হাত পাকাইতে হবে, ওইখানে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, তারপরে আমরা আস্তে 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 ওই এক্সপোর্টের জিনিসগুলো ইউজ করতে হবে। আরেকটা কাজ করা যেতে পারে, যেমন এখানে গভর্নমেন্ট আরেকটা ইন্টারেস্টিং রোল প্লে করতে পারে, সেটা হচ্ছে গভর্নমেন্ট একটা টার্নকি সলিউশন সেন্টার তৈরি করতে পারে, যে দেখো দিস ইজ হোয়াট ইট শুড লুক লাইক। এটা হচ্ছে একটা স্টেট অফ দ্য আর্ট এ টু জেড সলিউশন ফর লাইট ইঞ্জিনিয়ারিং। এই পার্টটা একটা মনে করে একটা কমপ্লেক্স, এটা গভর্নমেন্টের হবে, এটা গভর্নমেন্ট হয়তো এটা থেকে মানি মেকিংও করবে, কিন্তু গভর্নমেন্ট এটা ওপেন টু পাবলিক করে দিবে মাসে একদিন, লোকজন আসবে, দেখবে, বুঝবে, চলে যাবে। এটা হবে, তাইলে তাদের মাথায় ঢুকে যাবে যে আমার ওইখানে যেতে হবে, নাইলে আমি কম্পিটিশনের বাইরে, বা আমি আপ টু দ্য মার্ক না, এটুকু সেন্স আমার হলো যে আমি আসলে সেট না, আমার উপরে সেট আছে, ঠিক আছে? তাইলে এটা একটা হেলদি কম্পিটিশন তৈরি করবে মার্কেটে, কারণ এটা এত বড় মার্কেট, আগামী 30-40 বছর আসলে এই মার্কেটে কোনো কম্পিটিশন নেই। যদিও আমরা একজন একটা শুরু করলে সবাই ঝাঁপায় পড়ি ওটাতে, কোনো অসুবিধা নেই, পড়ুক ঝাঁপায়, এটা এটা অনেক বিরাট একটা টুকরা, এটা অসুবিধা নেই। হ্যাঁ, আসুক তবুও লোকজন। গভর্নমেন্ট এটা হইতে পারে, গভর্নমেন্ট সেই মাথাটা হইতে পারে যারা আমরা ফলো করবো, বা একটা কমন ফ্যাসিলিটি সেন্টার হইতে পারে। হ্যাঁ, এটা একটা বিজনেস মডেল। এখানে অনেক ইনোভেশন থাকবে, নট নেসেসারি আমি এটা যেটা ভাবতেছি বা আমি যেটা বলতেছি এটা 100% রাইট, এটা ডেফিনেটলি 100% রাইট না এখানে। এবং আমি কিন্তু টেকনিক্যাল লোক, বিজনেসের লোক না, সো এখানে অনেক অনেক ইনসাইটস আছে যেটা আমি পারসিভও করতেছি না। আস্তে আস্তে হয়তো জানবো, যত ইনভলভ থাকবো তত আস্তে আস্তে শিখবো। সাপোর্ট ইন্ডাস্ট্রি, র ম্যাটেরিয়ালের কোনো ইন্ডাস্ট্রি আমাদের নাই। শিপ বিল্ডিং থেকে, শিপইয়ার্ড থেকে যেটা আসে এটা হচ্ছে আমাদের লোকাল সাপ্লাই, আর বাকিটা কোথেকে আসে ম্যাটেরিয়াল আমি ঠিক শিওর না। ম্যাটেরিয়ালের কোনো কন্ট্রোল নেই। ম্যাটেরিয়াল মানে মনে করো যে তোর অ্যালুমিনিয়াম বা এমএস রড, হ্যাঁ, এগুলো আমাদের লোকাল কোনো মিল ফ্যাক্টরি যদি থাকেও এটা এটা কতখানি সাউন্ড এবং হেলদি আমি আমি জানা নাই আমার, আমি পাই নাই কোথাও। একটা পেপারে পাইছি আমি যে ওই শিপইয়ার্ড থেকে আসে, যেটার কোনো কোয়ালিটি নেই, কোয়ালিটি কন্ট্রোল নেই। স্ট্যান্ডার্ডাইজেশন, আমার একটা প্রোডাক্ট যখন আমি হাত পাকাইলাম লোকাল মার্কেট দিয়ে, তখন আমি যখন এক্সপোর্ট করব তখন কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা বলবে যে তুমি কি আইএসও সার্টিফাইড কিনা। কথার কথা, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে, স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, এটার কিছু ক্রাইটেরিয়া আছে যেটা মিট করতে হবে, টিক মার্ক থাকতে হবে সবকটাতে। তখন তোর মেশিন শপটা ওই সার্টিফিকেটটা পাবে, এবং তুই বলতে পারবি যে আমার সব আইএসও 9002 সার্টিফাইড, আইএসও 9001 সার্টিফাইড। এটা এক্সপোর্টের একটা ক্রাইটেরিয়া মিট করলি তুই, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এবং ওইটার মানে হচ্ছে তোর আসলে একটা মিনিমাম লেভেল অফ কোয়ালিটি কিন্তু আসলে আছে, নাহলে ওই সার্টিফিকেট তুই পাবি, হুইচ ইজ গুড। সার্টিফিকেশন গুলো ভালো, এটাও সম্ভব পাওয়া, এটা অসম্ভব কিছু না। আর ম্যানুফ্যাকচারিং এর প্রতি অনীহা, এটা ওই যে যেটা বললাম যে গার্মেন্টস এর মেশিন আমরা এখনো বানাই না, বানাইলেও কোয়ালিটি রাখতে পারি না হয়তো, আমি জানি না। এটা আমার, এটা একটা হিউম্যান সাইড, সাইকোলজিক্যাল সাইড। আমার ধারণা ওই 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 যখন সবাই দেখবে যে 5 জন এই ব্যবসা করে বড়লোক হয়ে গেছে, আমার ধারণা তখন এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। মানি ম্যাটার্স, রাইট? মানি তো আসলে আমরা অনেক সময় কাজ করি ভালো লাগার থেকে, কিন্তু টাকাটাও একটা ভালো লাগার পার্ট। সো ওইটা যখন দেখবে লোক, গার্মেন্টসটাতে গ্রো করছে ওইভাবে, দেখছে যে শুরুর দিকে অনেকে মানে হ্যাঁ, গার্মেন্টস এ ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং হয়ে যাচ্ছে পার্সোনালি, তারপরে সবাই ইনভেস্ট শুরু করছে গার্মেন্টসে। যখন এই যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও মানুষ যখন দেখবে যে আরেকজন উনি ভালো করতেছেন, ওয়াই নট, এভাবে ওয়াই আস্তে নট আস্তে, মি। হ্যাঁ, হ্যাঁ, এভাবে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট আস্তে আসবে। আস্তে হয়তো। তো এই পুরা জিনিসটা মোটামুটি 14-15টা জিনিস আমি প্রবলেম গুলো আমি আবার আসলে আইটারেট করলাম, চ্যালেঞ্জ গুলা।
এটা আইটারেট করার পিছনে একটাই কারণ, আমি আসলে এখানে বেসিক্যালি ৩টা চ্যালেঞ্জ দেখি। এই মুহূর্তে আমরা কেন কাজটা করতে পারতেছি না, ৩টা কারণ। বাকি জিনিসগুলা আসলে তেমন কোনো প্রবলেম না, এগুলা অটোমেটিক লাইন আপ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? প্রথম প্রবলেম হচ্ছে ব্যাকডেটেড টেকনোলজি। ওইটার সাথে আসে ল্যাক অফ ওয়ার্কার্স ক্লাস স্কিল। আর এই দুইটার সাথে মিলায় ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে সাস্টেনেবল বিজনেস মডেল। আমি বিজনেসটা করব কিভাবে আসলে এখানে? মার্কেটটা কি? এবং এই মার্কেটটা আমি ধরবো কিভাবে? আমি এখানে প্রাইস কোট করব কিভাবে? আমি কোন মেশিন কিনবো? কিভাবে মার্কেটিং করব? কিচ্ছু জানি না। ঠিক আছে? তাইলে এই ৩টা জিনিসে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। ঠিক আছে? বাকি জিনিসগুলো আমি আসলে এখানে ইগনোর করব। এইখানে এই ৩টা জিনিসে যখন আমি ফোকাস করব, আমার কিন্তু এতক্ষণে আমি আসছি কিন্তু আমার লাইনে। এখন টেকনিক্যাল কথাবার্তা হবে, ঠিক আছে? সো ওই পাড়ায় থাকে না, এই যে পাড়ায় আসলে সবাই হঠাৎ করে গরম হয়ে যায় নিজের পাড়ায়। তো তোরা আমার হয়তো একটু ধরতে দিতে পারে যে তৌহিদ বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগেই বলে নিলাম। সো ব্যাকডেটেড টেকনোলজি আর টাইমের কি কোনো কনস্ট্যান্ট আছে? না, রিয়াসাত, টাইমের কোনো কনস্ট্যান্ট নাই। আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আর আমরা এখানে 15 জানতে মিনিটের চাচ্ছি মতো, যে হ্যাঁ? আমাদেরকে জ্ঞান দেয়, আমরা এগুলো জ্ঞানগুলো জানতে হ্যাঁ, চাই। এটা খুব আনন্দের কাজ। জ্ঞান দেওয়ার মতো আনন্দের কাজ আর কিছুতে নাই, যে তুই শুনতেছিস আমি বলতেছি, হ্যাঁ, কোনো বিতর্ক নাই। হ্যাঁ, অবশ্যই শোনার জন্য বসে আছি। আমি জাস্ট যোগ করতেছি। আচ্ছা, ব্যাকডেটেড টেকনোলজি। ব্যাকডেটেড টেকনোলজি বুঝার আগে আমরা যদি একটু মেটাল ম্যানুফ্যাকচারিং জিনিসটার দিকে একটু খেয়াল করি। মেটাল ম্যানুফ্যাকচারিং, আমি একটা মেটাল ম্যানুফ্যাকচারিং মানে আমি একটা মেটালের ধাতুর খুচরা যন্ত্রাংশ বানাবো। কত ভাবে জিনিসটা বানানো যায়? মোটামুটি যত ভাবে দুনিয়াতে যত ধরনের প্রসেস আছে এই জিনিসটা বানানোর জন্য, এটাকে মোটামুটি বড় দাগে ৩টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিয়োগ, সাবট্রাকটিভ, মানে আমি একটা বাক্স আছে, একটা মেটালের একটা চারকোনা চাকতি আছে, আমি এখান থেকে মেটাল কেটে 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 একটা জিনিস বানাবো, মূর্তি বানানোর মতো। হ্যাঁ, মূর্তি বানানো মানে কি? মূর্তি বানানো বলা, ওই যে হাতুড়ি বাটাল দিয়ে যে বানায় না, কাটা কাটা আগে যে রোমের গুলা যে বানাইছে ওই রকম একটা আর কি। সেটা হচ্ছে সাবট্রাকটিভ। মেশিনিং হচ্ছে এই 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 ধরনের, যে আমি একটা কাটিং টুল আছে যেটা অনেক শক্ত, সেটাকে আমি মুভ করে আমার যে নরম যে ম্যাটেরিয়ালটা আছে, ছুরি দিয়ে মাখন কাটার মতো আর কি, যে আমি এমন ভাবে কাটবো যে এই কাটার পরে মাখনটার একটা সার্টেন শেপ হবে, গোল হবে বা চারকোনা হবে বা একটু ছোট হবে বা একটু চারকোনা মিশানো ফিচার্স থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মেশিনিং। আরেকটা হচ্ছে অ্যাডিটিভ, আমি যোগ করব। হ্যাঁ, যে দুইটা জিনিসটা আমি মানে আমি আলাদা একটা মাস, আমি যদি মাস দেখি যে ভর পদার্থের পরিমাণ দেখি, ওইটার থেকে আসলে ই করা যায়। একটা হচ্ছে পদার্থের রিমুভ, আমি সরাবো পদার্থ, আরেকটা হচ্ছে আমি পদার্থ দিব। যেমন ওয়েল্ডিং এ একটা ওয়েল্ডিং রড থাকে যেটা আসলে হিটে গলে অ্যাড হয় ম্যাটেরিয়াল, করার পরে জিনিসটা জোড়া লাগে, ঠিক আছে? আমাদের যে আজকে 3D প্রিন্টিং এর কথা বলি বা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, এটাই 3D প্রিন্টিং। ওইখানে কি হয়? ওইখানে ম্যাটেরিয়াল অ্যাড হয়, পলিমার বা মেটাল অ্যাড হয়। আরেকটা হচ্ছে মাস কনজারভেটিভ, মানে আমি অ্যাডও করব না, আমি বিয়োগও করব না, আমি যেটা আছে সেটারে একটু পিটা হোক বাড়ি দেওয়া হোক যেভাবেই হোক, আমি এটারে একটা শেপটা চেঞ্জ করব। যেমন গাড়ির মনে কর যে ফ্রন্ট বনেটটা, হ্যাঁ, একটা শেপ আছে তাই না, একটা শেপ আছে, কিছু কার্ভ আছে, কিছু অ্যারোডাইনামিক ফিচার আছে এখানে। ওইটা কিভাবে বানায়? এত লাখ লাখ কোটি কোটি গাড়ি মেশিনিং করা সম্ভব না। না, ওইখানে যেটা থাকে যে একটা মেশিনিং করে একটা ডাই বানায়, একটা ছাঁচ বানায়, তারপরে আরেকটা ডাই এসে চাপ দেয়, একটা শীটের মতো থাকে, একটা শীটের মতো থাকে এরকম, একটা শীটের মতো থাকে, ওইটার এসে চাপ দেয়, চাপ দেওয়ার পরে এটা একটা শেপ নিয়ে নেয়। হ্যাঁ, তারপর এই শেপটা অন্য একটা পার্টে যায়, ওইখানে আমরা অ্যাসেম্বল করি। তাহলে আমি এখানে কি করতেছি? আমি এখানে কোনো কিছু যোগও করতেছি না, বিয়োগও করতেছি না, আমি জিনিসটাকে একটা শেপ দিচ্ছি। মোটামুটি এই 3 ধরনের মেটাল ম্যানুফ্যাকচারিং। আরেকটা জিনিসের সাথে আমরা কনফিউজ করবো না, সেটা হচ্ছে মাস প্রোডাকশন অফ প্লাস্টিক। প্লাস্টিকটা মাস প্রোডাকশন হয় সাধারণত ইনজেকশন মোল্ডিং এর মাধ্যমে। একটা ছাঁচ থাকে, সেই ছাঁচের ভিতরে আমি প্লাস্টিক গলায় ঢুকাই, তারপরে শক্ত হওয়ার পরে, ঠান্ডা হওয়ার পরে, শক্ত হওয়ার পরে সেটা বের করে নিয়ে আসি।
ওই ছাঁচটা কিন্তু আমি আবার বানাচ্ছি মেশিনিং এর মাধ্যমে। হ্যাঁ? তো এইখানে আমি একটা জিনিস যেটা কনক্লুড করতে চাই সেটা হচ্ছে যে সবগুলা প্রসেসে যাই আমি বলতেছি মেশিনিংটা সাধারণত কমন, এবং মেশিনিং এও আমার একটু ব্যক্তিগতভাবে একটু দখল আছে। সো আমি আলোচনাটা শুধু মেশিনিং এই রাখি, এখন মেশিনিং এর উদাহরণ দিয়েই আমি দেখাই। তো মেশিনিং এ আসলে জিনিসটা কি? মেশিনিং জিনিসটা হচ্ছে আমার যদি একটা ছুরি দিয়ে মাখন কাটা, ঠিক আছে? ছুরিটা হচ্ছে আমার একটা কাটিং টুল যেটাতে আমার হাতে আছে, এটা আমি এভাবে এইভাবে যে কোনো ভাবে ঘুরাইতে পারি। আর মাখনটা মনে কর, এরপরে যেটা করতে হবে আমার একটা এদের দুজনের ভিতরে একটা আপেক্ষিক গতি থাকতে হবে, একজনের সাপেক্ষে আরেকজনকে মুভ করতে হবে। হ্যাঁ, এবং আমার একটা সার্টেন পরিমাণ ফোর্স দিতে হবে। কেমন? আমার যদি ছুরিটা ভোঁতা হয় আমার মাখনটা কাটতে কষ্ট হয় না, আর ছুরিটা যদি শার্প হয় সহজে কাটতে পারি। আমরা এই জিনিসগুলা ইনহেরেন্ট মানে আমাদের রিফ্লেক্স থেকে করি, বুঝতে পারি না, কিন্তু মেশিনিং কিন্তু তাই। আমার যখন একটা অ্যালুমিনিয়াম আছে, সেই অ্যালুমিনিয়ামটা মেশিনে বসানো, আর আমার একটা কাটিং টুল আছে, যে কাটিং টুলটা রুল অফ থাম্ব হচ্ছে অ্যাটলিস্ট 3 গুণ শক্ত যে জিনিসটা আমি কাটবো সেটা হচ্ছে, ঠিক আছে? ওইটা তারপরে রিলেটিভলি মুভ করে, এবং ওইটা কিভাবে মুভ করতেছে তার উপরে ডিপেন্ড করে আমার ওই অ্যালুমিনিয়ামটা থেকে একটা শেপ বের হয়ে আসে, যেটা হচ্ছে আমার মেটাল যন্ত্রাংশ। বুঝা যাচ্ছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, তাইলে পুরানো বলতেছি কেন আমরা এটাকে? মেশিনিং হচ্ছে অনেক পুরানো, আসলে অনেক পুরানো একটা টেকনোলজি। এটা শুরু হচ্ছে তোর জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কার করার সময় থেকে। সে যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার করলো 1776-এ, তখন তার ওই যে পিস্টনটা যে বানাইছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের যে পিস্টনটা, এই ইয়েটা তার বানানো দরকার হলো, যে সিলিন্ডারটা তার বানানো দরকার হলো। সিলিন্ডারটা সে বানাবে কিভাবে? এই তখন সিএনসি মেশিনিং এর, মানে সিএনসি না, সরি, মেশিনিং এর কনসেপ্ট শুরু তখন। মানে এটা কত, প্রায় 200 বছরের পুরনো টেকনোলজি, এবং মানুষজন কিন্তু এখনো এটা স্টাডি করতেছে, রিসার্চ লেভেলে হোক আবার প্রোডাকশনেই হোক। তার মানে এটা একটা চ্যালেঞ্জিং কাজ, অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এটার কিছু জিনিস এটা মোটামুটি নরমাল, এটা এটা নোন, আমরা সবাই জানি। এখন এখন এই যে তোর ছুরিটা এবং মাখনটার ভিতরে যে রিলেটিভ মোশনটা, বা অ্যালুমিনিয়ামের যে ব্লকটা এবং যে কাটিং যে টুলটা, এই দুজনের ভিতরে যে আপেক্ষিক যে গতিটা, সেই গতিটা কে দিবে? সেই গতিটা যে দিবে সে হচ্ছে একটা মেশিন। হ্যাঁ, সেই মেশিনটা একটা লেদ মেশিন হইতে পারে, আর একটা মিলিং মেশিন হইতে পারে। লেদ মেশিনে আমার যিনি, আমি এত ডিটেলসে যাব না, লেদ মেশিনে আমার যেই অ্যালুমিনিয়ামটা, সেই অ্যালুমিনিয়ামটা মুভ করে, কাটিং টুলটা স্থির থাকে। আর মিলিং মেশিনে উল্টা, কাটিং টুলটাও স্থির থাকে না, মুভ করে, আর ইয়েটা আমি যে জিনিসটাকে শেপ করব সে স্থির থাকে আপেক্ষিকভাবে আর কি, বলতে গেলে। এখন এই যে মেশিনটা, এই মেশিনটাই বলতেছে যে আসলে ব্যাকডেটেড টেকনোলজি, কারণ আমরা যে মেশিনগুলো ইউজ করি এগুলো সব ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিন মানে একটা অপারেটরের সারাক্ষণ সামনে দাঁড়ায় থাকতে হয়, এবং তার ঘুরায় ঘুরায় বিভিন্ন ভাবে মেশিনটা চালাইতে হয়, চালায় একটা পার্ট বানাইতে হয়, ঠিক আছে? এগুলার অ্যাকুরেসি ঠিক নাই, এগুলার ওয়্যার এন্ড টিয়ার বেশি থাকে, এবং এগুলা কোনোভাবেই অটোমেট করা সম্ভব না, এবং এগুলা চালাইতে গেলে পুরাপুরি তুই টেকনিশিয়ানের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, একটু বোরিং বোরিং লাগলে বলিস, বা বেশি বড় লম্বা হয়ে গেলে বলিস আমাকে, ঠিক আছে? এখানে আসতেছে যে জিনিসটা, সেটা হচ্ছে সিএনসি মেশিন, কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। এটা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট। বোঝা যাচ্ছে এটার ইম্পর্টেন্সটা কেন? এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এই কারণে, কারণ একটা কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন দিয়ে আমি একটা পার্ট বানানোর আগেই এটাকে কম্পিউটারে প্রোগ্রাম করতে পারি, এবং আমি বলে দিতে পারবো যে এই পার্টটা বানানোর পর এরকম হবে, এটা এতটুকু টলারেন্স থাকবে, এবং এটা 100 বার তুমি বানাও 100 বার এরকমই হবে। 1000 বার বানাইলেও 1000 বার একই জিনিস বের হবে। মানে এটা যদি ভুল হয় 1000 বার ভুল হবে, এটা যদি শুদ্ধ হয় 1000 বার শুদ্ধ হবে, ঠিক আছে? এটা ওই ওই অপারেটরের উপরে খুব একটা ডিপেন্ডেন্ট না, কিন্তু যে প্রোগ্রাম করতেছে তার স্কিলের উপরে ডিপেন্ডেন্ট। ওই চলে আসতেছে স্কিলটা, আচ্ছা ওইখানে পরে আসবো।
আমি যদি এখন একটা মজার উদাহরণ দিই কেন ইম্পর্টেন্ট সিএনসি মেশিনটা, এবং এখানে আমাদের ঘটনাটা কি ঘটতেছে। এটা একটা নষ্ট আইফোন, হ্যাঁ, একটা দীর্ঘ টাইম 5C পর্যন্ত বা এরপরে 5C বা 6 পর্যন্ত মনে হয় অ্যাপল আইফোন গুলা কিন্তু প্লাস্টিকের ছিল না, মেটালের ছিল, বডিটা কিন্তু মেটালের। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আইফোন, প্রত্যেকটা আইপ্যাড, প্রত্যেকটা ম্যাকবুক সিএনসি মেশিন করা। এটা আমি প্রথম যেদিন জানছি আমি কিন্তু আকাশ থেকে পড়ছি। কম্পিউটারে মেশিনিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটারে কি করার আছে বা একটা আইফোনের ভিতরে কি করার আছে, প্রত্যেকটা পিস তারা মেশিনিং করে সিএনসি, এবং সিএনসি মেশিনিং করে। কারণ কি, ওই যে বললাম 1 মিলিয়ন পিস বানাবে, দেখতে হুবহু একই রকম হবে। আমি যদি তোরে 10টা আইফোন পাশাপাশি রাখি, তুই বলতে পারবি না যে প্রত্যেকটা আলাদা বানানো, সব একরকম দেখতে, কোয়ালিটি কন্ট্রোল সব একরকম দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। এখানে যে ছোট্ট যে যে হোল গুলা, এই চার্জারের ইয়ে জিনিসগুলো সব তোর সিএনসি মেশিনিং এ বানানো। এখানে মানে বিরাট একটা, কিন্তু এটা কিন্তু একটা বিরাট জিনিস কিন্তু, হ্যাঁ, এটা একটা ম্যানুফ্যাকচারিং মার্ভেল এই জিনিসটা। এটার ভিতরে ডিজাইন আরো আরো মজার, এবং এটার ভিতরেও কিন্তু তোর সিএনসি মেশিনিং আছে চেম্বার গুলা, যে এটারে বলে, এই জিনিসটারে বলে যে মেকানিক্যাল এনক্লোজার ফর ইলেকট্রনিক্স। এবং এই মেকানিক্যাল এনক্লোজার বানানো ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এর মার্ভেল আর কি। হ্যাঁ, তাইলে এখন আমি যদি এই আইফোনটার দিকেই তাকাই, ঠিক আছে, এই বডিটা মনে কর, আমি এই গ্লাসটা আমার নাই, আমি এই ভিতরের যে জিনিসটা আছে আমি সেটা বানাবো, ঠিক আছে। আমি অ্যাপল আইফোনে কাজ করি, অ্যাপল, আমার কাছে একটা কনসেপ্ট আছে যে আমি এই ধরনের একটা জিনিস বানাবো, স্টিভ জবস আমার বলে গেছে। আমি এখন একটা ডিজাইন ইঞ্জিনিয়ার, আমার কাছে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা 3D মডেল বানায়। এই ধরনের সফটওয়্যার হচ্ছে যেমন সলিড ওয়ার্কস একটা সফটওয়্যারের নাম, অটোডেস্ক ইনভেন্টর একটা সফটওয়্যারের নাম, আরেকটা সফটওয়্যার আছে সিমেন্স এনএক্স। এই ধরনের সফটওয়্যারে আমি যে কোনো একটা নিয়ে, যেটাতে আমি প্রফিশিয়েন্ট, একটাতে নিয়ে আমি বসে জিনিসটাতে আমি প্রথমে কনসেপচুয়ালি জিনিসটা বানানো শুরু করলাম কম্পিউটার, ঠিক আছে। তারপরে এই জিনিসটাকে যখন আমি কনসেপচুয়ালি বানালাম, এটা একটা এক্স ওয়াই জেড ডিমেনশন দিলাম আমি, তখন আমার কিছু জিনিস কনসিডারেশন আনতে হবে, যে আমি এই জিনিসটাকে কিভাবে ধরতেছি, এটা কিভাবে পড়তে পারে, কিভাবে পড়লে এটা কিভাবে ফেল করবে। এই জিনিসগুলোর জন্য আমার আরো কিছু সফটওয়্যার আছে, যেমন ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস বা এই ধরনের। আমি ওই লাইনে ডিটেলসে যাব না, এক কথায় বলতে গেলে আমি একটা প্রোডাক্ট ডিজাইন করতেছি। প্রথম স্টেপ হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। এর ভিতরে ম্যাটেরিয়াল সিলেকশনও কিন্তু আছে, যে এই ম্যাটেরিয়ালটা কি হইতে হবে। এখন আমরা যখন বাংলাদেশে লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা বলতেছি, তখন এটা আমাদের জন্য সরি, একটু ইন্টারাপশন, আমি এটা আমাদের জন্য এই আইফোনের ব্যাপারটা হচ্ছে মনে কর যে তোর রকেট সায়েন্সের মতো আর কি, ঠিক আছে। তো আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে জিনিসটা যেটা হবে, এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং হবে আসলে। যে আমি আসলে গাড়ির একটা পার্ট কিন্তু আসলে আমি এই প্রোডাক্ট ডিজাইন করব না। গাড়ির একটা পার্ট কিন্তু অলরেডি মার্কেটে আছে, আমি মার্কেটে যাব, যেই পার্টটা অ্যাকসেপ্টেবল, হাই কোয়ালিটি, হয়তো মেইন ইকুইপমেন্টের পার্ট বা মেইন গাড়িরই একটা পার্ট, সেটা খুলতে হবে আমার, খুলে ওই পার্টটা আমার একটা ক্যাড ডিজাইন করতে হবে 3D, এবং ওইটার ম্যাটেরিয়ালের কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমার জানতে হবে, এবং এগুলো জানার জন্য ইকুইপমেন্ট আছে, এগুলো জানার জন্য স্ট্যান্ডার্ড নলেজ আছে, ঠিক আছে। এগুলো সবই অ্যাচিভেবল। অবশ্যই। আমাদের বাংলাদেশি ছেলে মেয়েদের ভিতরে এইসব কি নলেজ আছে, বিদেশে এসে কিন্তু এরা এরা মানে অনেক কিছু করতেছে, দেশে যে কোনো কারণে হোক, অপরচুনিটির কারণে হয়তো নলেজটা শেয়ার করতে পারতেছে না, এবং হোপফুলি একদিন হয়তো পারবে আর কি। তাহলে বাংলাদেশের জন্য জিনিসটা কিন্তু সহজ, প্রোডাক্ট ডিজাইনটা আমাদের জন্য হচ্ছে আসলে কমপ্লিটলি রিভার্স ইঞ্জিনিয়ারিং। একটা পার্ট আনবো, পার্ট এনে জিনিসটারে আমরা কম্পিউটারে ক্যাড মডেলের মাধ্যমে ইয়ে করবো, কনভার্ট করব। এবং ম্যাটেরিয়ালের প্রপার্টিটা আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে এটার কম্পোজিশন এবং এটার মেকানিক্যাল প্রপার্টি গুলাও জানলাম। আচ্ছা, আমার তাহলে একটা কাজ হলো ডিজাইন। আমি কিন্তু খুব টেকনিক্যাল লেভেলে চলে গেছি, এখন বিজনেস লেভেলে নাই, টেকনিক্যাল লেভেলে চলে গেছি।
কাজটা আসলে আমি করবো কিভাবে। তারপরে আসবে আমার প্ল্যান। এই যে ক্যাড পার্টটা আমার আছে, এটাকে আমার তারপরে নিতে হবে ক্যাম নামক একটা সফটওয়্যার আছে, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, যেমন মাস্টার ক্যাম, যেমন সিমেন্স এনএক্স এর ভিতরে একটা ক্যাম এনভায়রনমেন্ট আছে। আমার এই ক্যাড জিনিসটা, যেটা আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যে একটা 3D ডিজাইন তৈরি করলাম আমি জিনিসটার পার্টটা, সেটাকে আমি তখন নিব হচ্ছে আমার ক্যাম এনভায়রনমেন্টে। ক্যাম এনভায়রনমেন্টে নেওয়ার পরে আমার দেখতে হবে যে আমার কি ধরনের কাটিং টুল লাগবে এবং কি ধরনের মেশিন লাগবে এই পার্টটা বানানোর জন্য, ঠিক আছে। এবং আমার যে ক্যাম এনভায়রনমেন্ট আছে, সেই ক্যাম এনভায়রনমেন্টে ভার্চুয়াল কিছু মেশিন আছে। ভার্চুয়াল মেশিন মানে কম্পিউটার এনভায়রনমেন্টে কিছু সিএনসি মেশিন আছে, হ্যাঁ, যেটা বাস্তব মেশিনটার সাথে একই রকম, ঠিক আছে। যে বাস্তব মেশিনটা যখন মুভ করতেছে, ওইটা যেভাবে মুভ করে আমার কম্পিউটারের ভিতরে আমি যদি বলি এই মেশিনটাকে মুভ করতে, এটা একইভাবেই মুভ করবে। সো আমার এখানে এটা ডি রিস্কিং আর কি, যে আমি ওই মেশিনে যাওয়ার আগে আমি কম্পিউটারে দেখবো যে জিনিসটা, যে আমার টুল পাথ প্ল্যানিং বলে এটাকে, যে আমার টুলটা কিভাবে মুভ করলে আমার পার্টটা ভালো হবে এবং পার্টটা এফিশিয়েন্ট হবে, কম টাইমে আমি কিভাবে জিনিসটা বানাইতে পারি। এখানে কিন্তু বিরাট পণ্ডিতি আছে এবং এখানে কিন্তু অনেক ধরনের নলেজ আছে এখানে, হ্যাঁ, যে টুল সিলেকশন, কাটিং প্যারামিটার সিলেকশন, এগুলো সবকিছু রিফ্লেক্ট করবে কোথায়? কস্টে। কারণ কি, আমার এই প্ল্যানিংটা ডিফাইন করবে আমার ওই 1000 পিস যে আমি বানাবো, প্রত্যেকটা পিসে আমার কতখানি টাইম লাগতেছে। 10 সেকেন্ড চেক করতে পারলে কিন্তু বিরাট ব্যাপার। এখানে বাংলাদেশের জন্য এটা টু মাচ এখনই, কিন্তু এসব নর্থ আমেরিকাতে 10 সেকেন্ড বিরাট ব্যাপার, ঠিক আছে। 10 সেকেন্ড যদি আমি কমাইতে পারি সাইকেল টাইম, এটা রিসার্চ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে, হ্যাঁ। টুল পাথ প্ল্যানিং, যে একটা টুল ওয়্যার হয়ে যাচ্ছে, টুল ওয়্যার হওয়ার মানে হচ্ছে মেশিনটা স্টপ করে আমার টুলটাকে চেঞ্জ করতে হবে, একটা টুল দিতে হবে। এই যে এই এই জিনিসটাকে যত দেরি করানো যায়, তত কিন্তু আমার প্রোডাকশন টাইম বাড়তেছে। গুড, বাই দিস টুল। এখানে হচ্ছে এইভাবে জিনিসটা হয় আর কি। তো প্যারামিটার সিলেকশনের ব্যাপার আছে। তো এই যে ইয়েটা হলো, আমার প্ল্যানটা হলো, প্ল্যানটা হওয়ার পরে এখন আমি যেটা করব, এখন আমি আমার টেকনিশিয়ানের কাছে দিব যে যাও তুমি এই যে তোমার মাস্টার ক্যামের থেকে বা একটা ক্যাম এনভায়রনমেন্ট থেকে, এই হচ্ছে আমার টুল পাথ প্ল্যানিং, এইটা হচ্ছে আমার প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিনের জন্য একটা কম্পিউটার প্রোগ্রাম লাগবে। এই সফটওয়্যারটা আমাকে ওই প্রোগ্রামটা তৈরি করে দিবে, কারণ এই প্রোগ্রামটা হাজার হাজার লাইন হতে পারে, এটা ম্যানুয়ালি করা সম্ভব না। ম্যানুয়ালি আমি ছোট ছোট কিছু কাজ করতে পারি, কিন্তু একটা যখন প্রোডাকশন পিস আমি বানাবো, একটা যখন আইফোন আমি বানাবো, আমার তখন জিনিসটা একটা সিএনসি প্রোগ্রামিং এর ভিতরে দিয়ে যেতে হবে এবং কোডগুলো আমার ওইখান থেকে জেনারেট করতে হবে ওই মেশিনের জন্য। একটা মেশিনের মেশিন ডিপেন্ডেন্ট হবে এটা। এবং যারা এই সফটওয়্যার গুলো বিক্রি করে, তারা ওই মেশিন কোম্পানিগুলোরে চিনে, এবং মেশিন কোম্পানিগুলোও সফটওয়্যার কি আমি ইউজ করতেছি তারা জানে, এবং তাদের মেশিনের ডেফিনেশন বলে এটাকে, সেই মেশিনের ডেফিনেশন প্রত্যেকটা সফটওয়্যারের জন্য ওই কোম্পানির কাছেই থাকে, ওরাই দিয়ে দিবে এটা, ঠিক আছে। সো মেশিন যখন আমি কিনবো, তখন আমি বলবো যে আমি এই ক্যাম্প সফটওয়্যার ইউজ করি, তোমার মেশিন ডেফিনেশনটাও আমাকে দাও। এই যে টেকনিক্যাল, ঠিক আছে, এই যে ইনফরমেশন গুলা, এইগুলা যখন তুই বলবি, তখন মেশিন যে বিক্রি করতে সে বুঝবে যে তুই জিনিসটা জানোস, ঠিক আছে। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য টেকনিক্যাল লোক সাথে থাকতে হবে শুরুতে শুরুতে, হ্যাঁ, বা যে কোনো স্টেজে হোক, ইমপ্রুভমেন্ট যখনই তুই একটা চেঞ্জ আনবি, তখন লাগবে টেকনিক্যাল এখানে। এটা কিন্তু ট্র্যাডিশনাল বিজনেস না, আমি শুরুতেই গার্মেন্টস এর সাথে এর জন্য কম্পেয়ার করছি, এটা কিন্তু টেকনিক্যাল বিজনেস। আবার এটাও ঠিক, এটা কিন্তু আমি বড়াই করার জন্য বলতেছি না যে টেকনিক্যাল লোক লাগবে, এটা কিন্তু আসলে একটা কোলাবোরেটিভ বিজনেস। আমাদের এটা মনে রাখতে হবে, আমরা যারা টেকনিক্যাল লোক, আমরা কিন্তু বিজনেস সাইডটা, টেকনোলজিতে এক্সাইটেড থাকি, বিজনেস কিন্তু মিস করি অনেক কিছু, বিজনেসের পার্সপেক্টিভ, ঠিক আছে। আবার যারা বিজনেস পার্সপেক্টিভটা ভালো বুঝে, তারা টেকনোলজিটা বুঝতেছে না। তার মানে এখানে কি দুইজনের এখানে একত্রে কাজ করতেই হবে, মাস্ট মাস্ট, এখানে কোনো কিন্তু নাই। আইটি তে সাবজেক্ট আসে না, ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, আচ্ছা, লিংক আপ করার জন্য, লিংক করার জন্য না, টেকনিক্যাল নন টেকনিক্যাল লোকের জন্য। এবং এটা দুইটারই কিন্তু লাগবে এখানে, একটা দিয়ে একটা হবে না। এটা খুব রেয়ার যে একটা টেকনিক্যাল লোক 100% জানে, আবার এটা খুব রেয়ার যে একটা নন টেকনিক্যাল লোক পুরো জিনিসটা। তো এটা 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 এমপ্লয় করা হোক, ইন্ডিয়া থেকে এক্সপার্ট আনা হোক, চায়না থেকে এক্সপার্ট আনা হোক, বা সিএনসি মেশিন যার কাছ থেকে আমি কিনতেছি তারে আমি হায়ার করা হোক, টেকনিক্যাল সাপোর্ট ইজ এ মাস্ট। এখানে শুরুতে ডিসিশন মেকিং এ লাগবেই, এছাড়া এই ব্যবসাতে প্রথম স্টেপটাই দেওয়া যাবে না, ঠিক আছে। এই ব্যবসা বলার কারণ হচ্ছে, আমি তো
আসলে এভরিথিং ইজ মানি, রাইট? এবং আমি বিজনেস না করলে, আমি তো রিসার্চ করি, যাই করি, যত বড় বড় কথাই বলি, আমি যদি আজকে প্রোডাকশনে না যাই, বা আমি যদি একটা বিজনেসের যদি না যাই, আমি যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে না পারি, তাহলে আসলে আমি ভ্যালুয়েট করতেছি না তেমন, তাই না? এবং এমপ্লয়মেন্ট আমি তখনই যাব এবং তখনই আমি সাস্টেইন করতে পারবো যখন আমার রেভিনিউ আসা শুরু করবে। সো আমার বিজনেসের কথা বলতেই হবে এখানে। তাহলে সিএনসি মেশিনটা আবার বিভিন্ন ধরনের আছে, যেটা বললাম যে একটা হচ্ছে টার্নিং, আর একটা হচ্ছে মিলিং। মিলিং মেশিনের আবার বিভিন্ন রকম আছে, 3 অ্যাক্সিস, 5 অ্যাক্সিস। আমি এত ডিটেইলসে যাব না, কিন্তু এগুলা ওই যে শুরুতে বললাম যে এগুলা সব নোন জিনিস। তুই কি পার্ট বানাবি, কোন ম্যাটেরিয়ালের হবে, কত তাড়াতাড়ি বানাইতে চাস, কতগুলা বানাইতে চাস, এই সব কিছুর উপরে ডিপেন্ড করবে তোর কোন মেশিন কেনা দরকার। ঠিক আছে? লাস্টে আসে কোয়ালিটি। এই যে আমি জিনিসটা বানাইলাম, এই জিনিসটা কি আমার স্পেসিফিকেশন মিট করছে নাকি করে নাই? এই যে আইফোনটা, 10টা আইফোন পাশাপাশি রাখার পরে যদি তাদের ভিতরে একরকম দেখতে না হয়, আমার ব্যবসা কিন্তু শেষ। এই ক্ষেত্রে, এই পার্টিকুলারলি এই ক্ষেত্রে, কারণ এটা ভেরি হাই এন্ড এবং এদের কম্পিটিটররা একদম মানে মাইক্রোস্কোপ নিয়ে বসে আছে ভুল ধরার জন্য, রাইট? যেখানে ভুল করার কোনো জায়গাই নেই। হ্যাঁ, সো এটা করতে হবে। এবং তুই জানিস কিনা জানি না, আইফোন কিন্তু চায়নাতে বানায়। হ্যাঁ, ম্যানেজ। হ্যাঁ, চায়নাতে বানায়। আচ্ছা, এটা হচ্ছে তাহলে টেকনিক্যাল সাইড। এটা হচ্ছে আমি এইভাবে ব্যাকডেটেড টেকনিক্যাল, যে আমাদের যে চ্যালেঞ্জটা, এটাকে আমরা এইভাবে, শুধু আমি সিএনসির জন্য দেখালাম, সিএনসি মেশিনিং এর জন্য দেখালাম, এইভাবে আমরা এটাকে স্টেট অফ দ্য আর্ট বানাইতে পারি। এটা একটু সুন্দর একটা উদাহরণ দিব আমি, সিএনসি মেশিনিং এর একটা বিজনেস কেস আমি দিব, সুন্দর একটা উদাহরণ লাস্টে, ওটা দিয়ে আমি আমার কথা শেষ করবো আসলে। তারপরে সেকেন্ড যে চ্যালেঞ্জটা, ল্যাক অফ ওয়ার্ল্ড ক্লাস স্কিল। এখানে আমি শুনতে খারাপ শোনাইতে পারে, কিন্তু আমার কিছু করার নাই। ট্রেন দ্য ট্রেনার, and that trainer must be at least BSc engineer. আমি খুবই লজ্জিত কাউরে যদি এটা অপমানিত বোধ করে আমার এই কথাটাতে। এই নলেজটা ক্যাপচার করার জন্য এবং এই নলেজটা সাস্টেনেবল ওয়েতে ক্যাপচার করার জন্য, এই নলেজটা আগায় নেওয়ার জন্য এবং আরেকজনের কাছে ডেলিভার করার জন্য একটা লেভেল অফ মেরিট দরকার। সো যে ট্রেনিংটা নিবে বিদেশে যে, বা বিদেশ থেকে লোক এনে, তার একটা মিনিমাম লেভেল অফ কম্পিটেন্সি থাকতেই হবে, কোনো বিকল্প নেই। ঠিক আছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা যদি না হয়, তার এটার মানে এটা হইলেই যে সব সমাধান হয়ে যাবে তা না। এটা ভালো লাগারও ব্যাপার আছে, অনেকে পিক করতে পারে, অনেকে পিক করতে পারে না, অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে? কিন্তু সম্ভাবনাটা বেশি যে সে হয়তো জিনিসটা সাস্টেনেবল হইতে পিক করতে পারবে এবং আরো 10 জনে শিখাইতে পারবে মোটামুটি একটা রিজনেবল এফিসিয়েন্সির মাধ্যমে। টুল এন্ড ডাই মেকিং অ্যাপ্রেন্টিসশিপ। আমাদের, আমি যখন কানাডাতে আসি, এখানে কিন্তু মানুষ কম, এখানে মানুষ কম। সো আমার সুপারভাইজার আমাকে বলল যে তোমার নিজের মেশিন নিজের চালাতে হবে। হ্যাঁ, তখন আমাকে এক ভারতীয় ভদ্রলোক হাতে কলমে সিএনসি মেশিন শেখায়। তো পরবর্তীতে তার সাথে আমার দীর্ঘদিন, এবং ভেরি নাইস গাই, দীর্ঘদিন তার সাথে আমার এখনো যোগাযোগ আছে, কিন্তু আমরা দীর্ঘদিন কোয়ার্কার ছিলাম। পরে আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি এই জিনিসগুলো কিভাবে শিখছো, কোত্থেকে শিখছো? সে যেটা বললো যে সে টুল এন্ড ডাই মেকিং এর একটা অ্যাপ্রেন্টিসশিপ করছিল ইন্ডিয়াতে, একটা ডাচ অর্গানাইজেশনের সাথে ইন্ডিয়ান কোন একটা ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট মিলে একটা কোর্স এবং একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে, যেটা শুধু টুল এন্ড ডাই মেকিং এই জিনিসই শিখায় 4 বছর। ও এমন ওস্তাদ লোক আর কি, এটা একজন, বুঝছিস? আজকে আমার এক ইন্ডিয়ান লোক আছে, আমি এখনকার কনটেক্সটে বলতেছি, সে 2 দিন পর পর আমার নক করে। সেই লোক পাঞ্জাবের এক লোক, তার সাথে আমি একটা কারণে যোগাযোগ করছিলাম। সে নিজে সিএনসি মেশিন বানায় ইন্ডিয়াতে, তার কাছে কাস্টিং এর সব ধরনের মেশিনারিজ আছে। সে বলতেছে ব্রাদার, সব ব্যবসা তো বাংলাদেশে, ব্যবসা দাও। তো আমি বললাম ব্রাদার আমি তো কানাডাতে। হ্যাঁ, তারপরে তুমি আমার বাংলাদেশে কানেকশন দাও। মানে পাগল অবস্থা। কোভিড এর পরে আরো খারাপ অবস্থা হয়ে গেছে যে সব ব্যবসা নাকি বাংলাদেশে। বাংলাদেশে কিভাবে আসলো? ইন্ডিয়ানরা জানে বাংলাদেশে কোথায় ব্যবসা হচ্ছে, আমরা কিন্তু জানি না। আমি, হ্যাঁ, এবং আমি এখনো জানি না তার কোথায়, কিন্তু সে আমার বারবার নক করতেছে যে
বাংলাদেশে পুরা ওয়ার্ল্ডে এখন আমাদের মানে এই সাবকন্টিনেন্টে ব্যবসা শুধু বাংলাদেশে, ওইখানে কম্পিটিশন বেড়ে গেছে আসলে, ইন্ডিয়াতে চায়নাতে নিজেরা কম্পিটিশন বেড়ে গেছে, ওদের লোকাল মার্কেটটা স্যাচুরেটেড হয়ে গেছে, ওদের এক্সপোর্ট করতেই হবে, লোকাল মার্কেটে হাই কম্পিটিশন, ঠিক আছে, ওরা ওই পর্যায়ে চলে গেছে এখন, এর জন্য ওরা বাংলাদেশে মার্কেট খুঁজে মানে ওই যে বাংলাদেশের যে যে ঘাটতি যেটা ওইটা ধরতে চাচ্ছে, এই তো? ধরতে যাচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা এবং বাংলাদেশে এসে ধরতে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। সো ইটস নট ব্যাড, কিন্তু আমাদের যদি ওই ট্রেডিং এর মানসিকতা থাকে তাইলে কিন্তু ওই ওই হলো না, কিন্তু তাইলে তার কাছ থেকে আমরা শিখতে হবে, শিখে তারে বলতে হবে যে বাবা থ্যাংক ইউ, হ্যাঁ, ওইখানে স্টপ। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ, এবং শুরুতেই তারে বলে নিতে হবে বাবা তুমি আসো আমাদের শিখাও, কয়েকদিন থাকো, তারপরে কিন্তু তোমার যেমন ইয়ে ছিল না যে কাওয়াসাকি বাজাজ, এখন শুধু বাজাজ, হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু এটা ওরাও কিন্তু এই কাজ করছে যে কাওয়াসাকির আনছে বাজাজের সাথে মিলায় হোন্ডা বানাইছে, মারুতি সুজুকি, এখন মারুতি। মারুতি সুজুকি, হ্যাঁ এখন শুধু সুজুকি, নাকি মারুতি এখন এখন মারুতি শুধু মারুতি, সুজুকি তো জাপানি, হ্যাঁ রাইট, এরকম আর কি, ঠিক আছে, এটা এটা ইটস নট ব্যাড, এটা নট ব্যাড, কিন্তু আমাদের এই অ্যাডামেন্টটা এই অ্যাগ্রেশনটা থাকতে হবে, আমাদের এই অ্যাগ্রেশন, আমি এটা অ্যাগ্রেশনই বলবো, ইটস গুড অ্যাগ্রেশন, আমাদের এই অ্যাগ্রেশনটা থাকতে হবে, এই 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 এইটুকু মোরালিটি আমাদের থাকতে হবে যে আমি আসলে শিখার জন্য তারে আনতেছি, এবং সেও এটা জানবে যে সে শিখানোর জন্যই আসতেছে। এবং তারপর চলে যাবে। এই টুল অ্যান্ড ডাই মেকিং এর একটা অ্যাপ্রেন্টিসশিপ করা যায়, ঠিক আছে। এখন এডুকেশনাল সিস্টেম, আমাদের ইউনিভার্সিটি গুলাতে আর&ডি নাই, আমাদের ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি গুলোতে আর&ডির ব্যবস্থা করা দরকার, এবং এই আর&ডিটা আমরা আমাদের নর্থ আমেরিকাতে বা আমাদের অর্গানাইজেশনে কিন্তু এরকম যে আমাদের কিন্তু কোম্পানিকে আনতে হয়, কোম্পানির সাপোর্ট পাওয়ার মানে হচ্ছে আমি যদি একটা কোম্পানির সাপোর্ট পাই বা প্রবলেমটা যদি কোম্পানি দেয় বা আমার একটা সলিউশন যদি আমি কোম্পানিকে দিয়ে বলি যে তুমি এটা কিনবা নাকি, তখন যদি কোম্পানি আসে, তখন গভর্নমেন্টের বিভিন্ন ধরনের পলিসি আছে এই কোম্পানিটা অ্যাট্রাক্ট করার জন্য, ঠিক আছে, কারণ আলটিমেটলি তাদের উদ্দেশ্য হচ্ছে ওই কোম্পানিটারে বড় করা, কোম্পানিটা বড় হইলে কি হবে, ট্যাক্স বেশি দিবে, লোকজন হায়ার বেশি করবে, ওই লোকজন ট্যাক্স দিবে, এমপ্লয়মেন্ট বাড়বে, বাইং ক্যাপাসিটি বাড়বে, এই ডাইনামিক্স আসবে আসবে ইকোনমিক্সে, রাইট। সো একটা কোম্পানি যখন একটা ইউনিভার্সিটি প্রফেসরকে বলে যে আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি, এই নাও 5,000 টাকা, গভর্নমেন্টের 5টা অর্গানাইজেশন আছে 20,000 টাকা 50,000 টাকা দিয়ে দিবে, 5,000 টাকার এগেইনস্টে ইন্ডাস্ট্রিটা তাইলে কাজ পাবে প্রায় 50,000 টাকা, কথার কথা বলতেছি আমি। তার কাছে তখন মনে হয় আমি 5,000 টাকা খরচ করে দেখি না কি হয়। এট দ্য সেম টাইম ইউনিভার্সিটি প্রফেসরটা কি করতেছে, সে আসলে একটা রিয়েল টাইম প্রবলেম নিয়ে কাজ করতেছে, সে যদি প্রবলেমটা সলভ করতে পারে, সে জানে এটা এটা কাজ আছে, এটার একটা অ্যাপ্লিকেশন আছে, এবং তার তখন কাজ হয় কি এক্সাক্ট সেই যে প্রবলেমটা নিয়ে আসছে ওইটা সলভ করা, প্লাস এমন কিছু একটা করা যেটা দিয়ে সে নতুন একটা কিছু করতে পারে, এইভাবে জিনিসটা রোল করতে থাকে আর&ডিটা, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের মেকানিজম আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বলে একটা জিনিস আছে, সেটা থাকতে পারে যে একটা কোম্পানি, মনে কর আমাদের ধোলাইখালের বা নবাবপুরের একটা কোম্পানি, তারা আজকে আমাদের ইন্টারভিউটা দেখলো, দেখার পরে তারা ভাবলো যে না আমার আসলে ইয়ে করা দরকার, আমার আসলে এই লাইনে কাজ করা দরকার, আমার তো সবই আছে, আমি বুঝিস তারা কিন্তু সাপ্লাই চেনের মাঝখানে বসে আছে একদম, এ নো দা মার্কেট 100%, রাইট। তারা যদি এই টেকনোলজিটা অ্যাডপ্ট করতে পারে, দে আর দ্য বেস্ট গাই টু মেক, আই মিন হেল আউট অফ ইট, হ্যাঁ। সো ওরা একজন ভাবলো যে আমি এই কাজটা করব, কিন্তু যে কোনো কারণেই হোক, কোভিড এর জন্য হোক বা ছোট একটা মার্কেটের জন্য হোক, তার কাছে টাকা নেই, কিন্তু তার কাছে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া আছে এবং সে পুরো সাপ্লাই চেইনটা জানে, তারে তখন একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন হেল্প করতে পারে যে দেখো তুমি তোমার যে ব্যবসা কন্টিনিউ করতেছো করো, আমি তোমার এই টাকাটা দিলাম রিসার্চ করার জন্য যে তুমি তোমার প্রোডাক্টটারে মডিফাই করতে পারো কিনা, ঠিক আছে, এইটুকু টাকা আমি তোমার দিলাম, বাকি টাকাটা তুমি তোমার মতো জোগাড় করো, এবং এটা গ্র্যান্ট ফেরত দিতে হবে না। তো এই ধরনের একটা পলিসি গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টেরও মনে হয় আছে, আমি ঠিক শিওর না এটার কন্ডিশনস গুলো কি, আমি পড়ি নাই, ইসি পড়তে বলি থাকে, বাট ওটাও গ্র্যান্ড, ঠিক আছে। তো এটা ভালো, আমি আমি বলবো না যে আমরা আমাদের আসলে সত্যি কথা বলতে আমি খুব ক্লিয়ার না কেন এই সেক্টরটা আগাচ্ছে না, বাট যাই হোক আমি সরে যাচ্ছি অনেক। আহ, একটা মজার উদাহরণ দেই, তারপরে আমি বিজনেস মডেলে যাব। একটা মজার উদাহরণ, স্কিল্ড ওয়ার্কারটা কেন ইম্পর্টেন্ট এবং স্কিল্ড ওয়ার্কারটা কতখানি ইম্পর্টেন্ট হতে পারে।
কানাডাতে একটা কোম্পানি আছে লিনামার কর্পোরেশন, এরা গত বছর $7.6 বিলিয়ন সেল করছে। তারা কি বানায়? লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভের যাবতীয় পার্ট বানায়, স্পেয়ার পার্ট, অটোমোটিভের যাবতীয় স্পেয়ার পার্ট তারা বানায়। 1966 সালে এই কোম্পানিটা এস্টাবলিশ হয়। যে লোকটা এস্টাবলিশ করে সে ছিল একটা হাঙ্গেরিয়ান রিফিউজি, ঠিক আছে? তার টুল অ্যান্ড ডাই মেকিং এর নলেজ ছিল হাঙ্গেরি থেকে। সে এখানে তার গ্যারেজে ব্যাকইয়ার্ডে একটা ছোট করে শপ দেয় এবং তার প্রথম অর্ডারটা আসে ফোর্ড মোটর কোম্পানি থেকে অয়েল পাম্প বানানোর জন্য। সেই থেকে তার শুরু। এখন তার এমপ্লয়ি সংখ্যা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 25,000। তারপরে আর কি কি ইনফরমেশন আছে? এই লিনামার নামটা হচ্ছে তার মেয়ের নামে লিন্ডা ন্যান্সি, আর তার ওয়াইফের নাম হচ্ছে মার্গারেট লিন্ডা লি না মার, ঠিক আছে? এখন বর্তমানে এই কোম্পানিটা, সে জীবিত, ফাউন্ডার জীবিত এখনো, কিন্তু বর্তমানে এই কোম্পানিটার সিইও হচ্ছে তার বড় মেয়ে লিন্ডা। লাস্ট নেমটা আমি বলতে পারতেছি না, একটু কমপ্লিকেটেড নামটা, লিন্ডা। সে, দেখ খেয়াল কর, সে 1990 সালে তার বাবার কোম্পানিতে জয়েন করে একটা সিএনসি মেশিনিস্ট হিসেবে, ঠিক আছে? সে সেই কোম্পানির সিইও হয় 2002 সালে। সে 12 বছর ওই কোম্পানিতে একদম নিচের থেকে একটু 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 করে উপরে হয়ে আজকে সে সিইও, এবং তার কোম্পানি আজকে 25 থেকে 30,000 লোক এমপ্লয় করে এবং বছরে তার টার্নওভার হচ্ছে $7.6 বিলিয়ন। এতখানি ইম্পর্টেন্ট এই স্কিল ওয়ার্কার। সে কিন্তু ওই 1990 সালেই জানে যে সে সিইও হবে বেঁচে থাকলে, বাট শি ওয়েন্ট থ্রু দ্য হোল সাইকেল, ট্রেন্ড হার, লার্নড এভরিথিং। সে প্রত্যেকের প্রবলেম জানে, কোথায় কি প্রবলেম হচ্ছে কোম্পানিতে সে জানে। কতখানি ইম্পর্টেন্ট একটা জিনিস, চিন্তার বাইরে। এবং সে নিজে কিন্তু বিজনেস এডুকেশন এমবিএ করা। বুঝা যাচ্ছে মিলতেছে কোথায়? টেকনোলজি এবং বিজনেস কিন্তু চলে আসছে একজনের ভিতরে, সেকেন্ড জেনারেশনে, ঠিক আছে? আমার লাস্ট পয়েন্ট বিজনেস মডেল, আবার চলে আসলো বিজনেস মডেলে। এখানে সিএনসি মেশিনের আবার যেটা বলবো যে টেকনিক্যাল এক্সপার্ট লাগবে। কারণ কি? কারণ অনেক ছোটখাটো ব্যাপার আছে কাজটাতে যখন আমরা নামবো তখন অনেক ছোটখাটো ব্যাপার আছে, যেমন সিএনসি মেশিনিং এর প্রতি একটা অনীহা নাকি আমি শুনছি যে বাংলাদেশের মার্কেটে আছে, কারণ সিএনসি মেশিনের দাম বেশি। অবশ্যই সিএনসি মেশিনের দাম বেশি, একটা সিএনসি মেশিনের দাম একটা গাড়ির থেকে বেশি, কারণ একটা সিএনসি মেশিনে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর খুব কমপ্লিকেটেড কিছু জিনিস আছে যেটা একটা গাড়িতেও হয়তো নাই। এবং অবশ্যই এটার ভলিউম কম, বিক্রি গাড়ির মতো হয় না। বাট এনিওয়েজ, বটম লাইন যেটা বলতে যাচ্ছি, এটা একটা কমপ্লিকেটেড জিনিস, তো এটার দাম আমার কম্পেয়ার করার মতো নাম্বার নাই, বাট এটার দাম ডেফিনেটলি বেশি। কিন্তু এটার কাজটা কিন্তু অন্যরকম, এটার কাজটা কিন্তু হাই রিপিটেবল, অসম্ভব ফাস্ট। একটা ম্যানুয়াল লেদ মেশিন বা একটা ম্যানুয়াল মেশিন যেই কাজটা 3 দিনে করতে পারে, একটা সিএনসি মেশিন সেই কাজটা হয়তো 3 ঘন্টায় করবে বা আরো কম। এবং সে 100টা পার্ট বানাবে অবিকল একই রকম, ম্যানুয়াল মেশিন সেটা পারবে না, ঠিক আছে? তার মানে আমি যদি একটা সিএনসি মেশিন কিনি, একটা সিএনসি মেশিন দিয়ে আমি যেই পরিমাণ পার্ট বানাবো, আমি যদি ওইটা অনীহা থাকে এবং আমি যদি ম্যানুয়াল মেশিনে যাই, আমার কিন্তু অনেকগুলো ম্যানুয়াল মেশিন কিনতে হবে একই ভলিউম প্রডিউস করার জন্য। আমি কিন্তু আমার রিয়েল এস্টেট মিস ইউজ করতেছি, আমি কিন্তু জমি মিস ইউজ করতেছি, ঠিক আছে? এইগুলা কিন্তু আসবে কস্টিং এ। এখন একটা মেশিন যখন আমি কিনলাম, একটা পার্টের ড্রয়িং আমার কাছে আসলো, আমার তখন কিন্তু বলতে পারতে হবে এই পার্টটা বানানোর জন্য আমার কত খরচ হবে। একদম হার্ড প্রথম প্রশ্ন এই বিজনেসের, দাম কত? আমার কিন্তু বলতে পারতে হবে ইয়েটা, অর্ডারটা হাতে নেওয়ার আগে কিন্তু আমার বলতে পারতে হবে অ্যাকুরেটলি, অলমোস্ট অ্যাকুরেটলি, বা নিজের লস না করে, যে আমার এই পার্টটা বানাইতে এত টাকা খরচ হবে। এই হিসাবটা আমি করবো কিভাবে আমার যদি টেকনিক্যাল জ্ঞান না থাকে, ঠিক আছে? আমার রিয়েল এস্টেটের বিরাট একটা সেভিংস হচ্ছে, আমি একটা ছোট জায়গায় যত পার্ট বানাইতে পারবো
এটা কিন্তু আমার পক্ষে একটা ম্যানুয়াল মেশিনে সম্ভব না। এবং আমার কিন্তু অপারেটরও কিন্তু আমার লেস ইনভলভ, সে কিন্তু হয়তো দাঁড়ায় থাকে ম্যাক্সিমাম টাইম, মালটা মানে পার্টটা লোড করার পরে তার আর কোনো কাজ নাই, বাটন চাপ দিয়ে দাঁড়ায় থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলা আমাদের ইম্পর্টেন্ট, এগুলা বিজনেসের চিন্তা আসতে হবে। আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আমরা কোত্থেকে পেতে পারি? আমরা লোকাল এক্সপার্ট যদি থাকে ইউজ করব অথবা গ্রো করব। আমরা ফরেন এক্সপোর্ট সাপোর্ট নিতে পারি, চায়না থেকে, ইন্ডিয়া থেকে। মনে আছে একটা সময় শুরুর দিকে গার্মেন্টসে আমার যতদূর মনে পড়ে শ্রীলঙ্কান চাকরি করতো প্রচুর একটা সময় 90-এর দশকে। হ্যাঁ, কারণ শ্রীলঙ্কায় গার্মেন্ট সেক্টরটা ম্যাচিওর ছিল বাংলাদেশের চেয়ে, এবং ওরা এই জিনিসটা বুঝতো, হংকং এর লোকজন বুঝতো এই জিনিসটা আগের থেকে গার্মেন্টস। ওরা কিন্তু আমাদের শিখাইছে অনেক কিছু একটা সময়। এইখানেও একই জিনিসই লাগবে, এটা কিছু করার নাই। হ্যাঁ, এবং এটা আমাদের একটু কিভাবে পলিসিগত কোনো সমস্যা আছে কিনা আমরা জানি না, কিন্তু এই টেকনিক্যাল হ্যান্ডটা আমাদের দরকার হবে। বা আমি যার কাছ থেকে সিএনসি মেশিন কিনবো, সে তারে বলতে হবে যে তুমি কিন্তু ভাই আমারে এই সাপোর্টটাও দিবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে মেশিন কেনার সময় আমার কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার মেশিনের আফটার সেল সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট। আফটার সেল সার্ভিসটা আমি যার কাছ থেকে মেশিন কিনতেছি সে দিতে পারবে কিনা। কারণ আমি যখন একটা অর্ডার নিছি, হাই ভলিউমের কাজ চলতেছে, আমার মেশিন বসে গেল, ট্রাবল শুটিং করবে কে? এটা কিন্তু আমাদের করার বহু দেরি। এটা একটা অন্য ধরনের আছে, আমাদের স্কিল লোক আছে, কিন্তু ওদের ট্রেন্ড হইতে হবে। তখন যে আমার কাছে মেশিনটা বিক্রি করছে তার কাছে আমার যাইতে হবে, তারে যদি আমার কখনো ডাকতে হয়, সেই খরচটা আমার কস্টিং এর ভিতরে রাখতে হবে সবসময় সার্ভিসিং এ। আর আরেকটা জিনিস হলো, যেটা আমি লাস্টে যেটা বলবো, যে এইটা আসলে আমি এই কথাটা দিয়ে শেষ করব, যে এতক্ষণ আমি যেটা বললাম, এই লাস্ট কোশ্চেনটা ছাড়া, যে আমরা এই সেক্টরটাকে কিভাবে আগায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, এই যে লাস্ট যে অনেকক্ষণ, প্রায় আমি জানি না 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো যে লাস্ট, এটা আমার ফিলোসফি, আমার ব্যক্তিগত ফিলোসফি। কিন্তু এটাও ঠিক, আমি এখানে কোনো জিনিস হাওয়া থেকে ইনভেন্ট করি নাই। প্রত্যেকটা জিনিস আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি, আমি তারপরে লজিক্যালি জিনিসটাকে ম্যাচ করছি, ম্যাচ করার পরে মনে হয়েছে জিনিসটা ম্যাচ করে, তারপরে আমি তোর কাছে বলতেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভয়ের কিছু নাই, এই সলিউশন গুলা এক্সিস্ট করে, আমাদের জানতে হবে কোথায় এক্সিস্ট করে এবং কারা জিনিসটা জানে, এবং কিভাবে তাদের কাছ থেকে জিনিসটা আমি নিতে পারি। এটা ইন্ডিয়া হোক, চায়না হোক, বা দেশের কোন এক্সপার্ট হোক, যেই হোক, the solution is there. It's all about plug and play and technology transfer. তো আমি এইটাই মোটামুটি আমার বাংলাদেশের যে 17,000 কোটি টাকার যে মার্কেটটা আছে, ওইটার জন্য আমার মার্কেট স্টাডি করতে হবে, একটু মার্কেট স্টাডি করার ব্যাপার আছে। তো এগুলো বিজনেসের নর্মাল জিনিস, ওগুলাতে আমি ধরে নিব যে এটা কেউ স্টেপ ইন করলে এগুলো অটোমেটিক আসবে। তো আমি ওইটা আর আমি গেলাম না আর কি। এখানে আমি টেকনিক্যাল সাইডটাই বেসিক্যালি একটু ধরানোর চেষ্টা করলাম, যে সিএনসি মেশিনিং এর একটা স্টেট অফ দ্য আর্ট সিএনসি মেশিন আসলে কি কি জিনিস দরকার। এটা একটা লাগবে সিএনসি, একটা প্রোডাক্ট ডিজাইন লাগবে, একটা 3D মডেল লাগবে, একটা 3D মডেলটাকে একটা প্রসেস প্ল্যানিং এ নিতে হবে, সেই প্রসেস প্ল্যানিং এর থেকে আমার এটাকে একটা মেশিনিং সেন্টারে নিতে হবে, সিএনসি মেশিনে, লেথ মেশিন হোক, টার্নিং মেশিন হোক, অথবা একটা কম্বিনেশন হোক, আমার এটাকে ইন্সপেক্ট করতে হবে, তারপরে জিনিসটা প্যাক করে সাপ্লাই দিয়ে দিতে হবে। চমৎকার। এটাই হচ্ছে মোটামুটি সংক্ষেপে আর কি। না, চমৎকার। আচ্ছা, যাই হোক, এনিওয়েজ, তো হাসিটাতে বুঝলাম যে সংক্ষেপে জিনিসটা একটু ইয়ে হয়ে গেছে। না, কিছু কিছু জিনিস এক্সপ্লেনেশনের জন্য সময় লাগে, এবং সেভাবে হওয়া উচিত। কারণ যদি শর্টকাট করে বলে দিয়ে যদি কেউ যদি না বুঝে, তাহলে আলোচনাটা পুরোটাই ব্যর্থ। এবং আশা করি আমরা এখানে এই আলোচনাটা এখানে শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ তোকে, একটা নতুন জিনিস যেটা লাইট ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আমাদেরকে আইডিয়া দিলি। এই ব্যাপার সম্বন্ধে আসলে ভাবে কখনো আমি নিজেও কখনো ভাবি নাই, এবং এভাবে কাউকে, আমার পরিচিত কাউকেও ভাবতে দেখি নাই। এবং এটা যে একটা যে বিরাট একটা যে স্কোপ আছে, অপরচুনিটি আছে, যেটা হচ্ছে প্রায় 26,000 কোটি টাকার মার্কেট বাংলাদেশের ভিতরেই। তারপরে যদি আমরা সেটা মেটায় যদি এক্সপোর্ট করতে চাই, বিশ্বে আছে $7 ট্রিলিয়ন মার্কেট।
এবং এই যে কত বড় অপরচুনিটি, এবং বাংলাদেশের 16 কোটি মানুষ, রিসোর্সের কোনো অভাব নাই, এবং আমাদের সবকিছুতে আমরা যে বাংলাদেশ যেটা করে কিন্তু ভালো করে। হ্যাঁ। বাংলাদেশ কিন্তু কোনো সময় ফেল হয় না। যেটাতে প্রজেক্টে নামে সেটাতে কিন্তু যেকোনো সেক্টরে আমি বলি, এই যেমন মেডিসিনও কিন্তু বাংলাদেশ ভালো করতেছে, এক্সপোর্ট করতেছে, গার্মেন্টস সেক্টর তো হ্যাঁ, আছেই। হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ। এবং এগ্রিকালচার বা ওই যে ফিশিং বা যে কাঁকড়া ব্যবসা বা অনেক কিছু আছে বাংলাদেশ, যা এগুলি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছে। তো অবশ্যই এই সেক্টরটা অবশ্যই বিশাল অপরচুনিটি। যেমন ওই যে এই ধোলাইখালে যেটা হচ্ছে যে ওরা কি সুন্দর বানায় ফেলে। হ্যাঁ। ওরা কিন্তু they're not তোর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওরা কিন্তু বানায় ফেলে। কেন কিভাবে একটা ছাঁচে বানায় ফেলে। তো বাংলাদেশে আছে, মেধা আছে, হুম, শুধু হ্যাঁ। লোক ভিশন দিয়ে কাজে লাগাইতে হবে, একটা প্ল্যানিং থাকতে হবে, আর যেই লাস্টে যেভাবে এক্সপ্লেইনটা করলি মডেলটা, বিজনেস মডেলটা কিভাবে হওয়া উচিত, সেইভাবে যদি কেউ ইনভেস্টমেন্ট করে বাংলাদেশে, নিশ্চয়ই গভর্নমেন্ট উইথ গভর্নমেন্ট সাপোর্ট, ইনশাল্লাহ এই সেক্টরটা একটা অনেক বড় একটা সেক্টর হয়ে দাঁড়াবে। হয়তো 10 আর বছর যদি হয় আমি খুবই খুশি হব আরকি। 10 ব 10 বছর পরে আমরা দেখা যাবে যে হয়তো তোর সাথে আবার একটা আলোচনা হইতে পারে যে এই 10 বছর পর আমরা আজকে যে আলোচনা করলাম এই ঘাটতিটা হয়তো মিটে গেছে। ইনশাআল্লাহ। পারফেক্ট, পারফেক্ট। আর ইনশাআল্লাহ। দর্শক আপনারা যারা শুনছেন এই আলোচনাটা তৌহিদের কাছ থেকে, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এর থেকে অনেক ইনফরমেশন এখানে জানা আছে, এবং এই নতুন না কিন্তু বাট একটা অপরচুনিটি যেটা বাংলাদেশে আছে, যে ব্যবসার ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে, লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল, যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা আশা করি এগিয়ে আসতে পারেন, যারা ইনভেস্টমেন্ট করতে চান, যারা ব্যবসা করতে চান, যাদের এই ধরনের সেক্টর গুলোতে আপনাদের একটু চেষ্টা করা উচিত, আউটসাইড দ্য বক্স চিন্তা করা উচিত, কিভাবে শুধু একটা সেক্টর গার্মেন্টস এর দিকে না থাকে আমাদের যে অন্য সাইড গুলো আছে আপনারা সেদিকে আগে আসবেন। আর এই বলে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।